আসসালামু আলাইকুম। সুপার কমান্ডো, এখানে শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো তো আমরা পড়ছি, শর্ট সিলেবাসের বাইরের যে চ্যাপ্টারগুলো এগুলো শুরু থেকেই শুরু করছি। এটার কারণটা হচ্ছে যে শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো অনেক শিক্ষার্থী মনে করে এত কঠিন পড়ি নাই, মাথায় আনতে পারবো কিনা। তা আমাদের যে সামারি ক্লাস আছে সেই ক্লাসটা করে ফেললেই তুমি দেখবে যে প্রায় 80 থেকে 90% জিনিস মাথায় ঢুকে গেছে। এবং তার সাথে লাইভে যদি আমরা একটু আলোচনা করে ফেলি, প্র্যাকটিস বুক কোশ্চেন ব্যাংক তুমি পড়ে ফেলো, এবং এইটার উপরে যে ভিত্তি করে যে পরীক্ষাটা তুমি দিবা সেই পরীক্ষায় কোশ্চেন আর ব্যাখ্যা সহ সমাধান আছে। এবং এই প্রিপারেশনের সিস্টেমটা যদি কেউ কন্টিনিউয়াস মানে হচ্ছে যে রিভিশনের মধ্যে রাখে, অবশ্যই যে কোনো চ্যাপ্টার তার জন্য অত্যন্ত ইজি হয়ে যাবে। তো আমি সবসময় যে জিনিসটা বলি শিক্ষার্থীদেরকে যে দেখো ভাইয়া, একটা চ্যাপ্টারের প্রশ্ন আসবে 1টা থেকে 2টা, তাহলে যেই জায়গা থেকে প্রশ্নটা আসবে সেইটা আগে তোমার মাথায় রাখতে হবে। এবং এইটা যদি তুমি মাথায় রাখো, তুমি একদম প্রথমে 1 থেকে 100, 1 থেকে 200 স্টুডেন্টের মধ্যে থাকতে পারো। কিন্তু যেটা সবচেয়ে দুঃখজনক ব্যাপার, স্টুডেন্টরা প্রচুর পড়াশোনা করে, কিন্তু দেখা যায় যেই জায়গা থেকে প্রশ্ন আসবে সেইটাই সে ঠিকভাবে পড়ে নাই, অথচ আসবে না অপ্রয়োজনীয় আসার সম্ভাবনা একেবারে কম, খুবই কম, সেইটা পড়তে গিয়ে তার অবস্থা খারাপ হয়ে গেছে। তো এই জন্য ব্যাপারটা একটা এরকম যে ওই অনেক লোক আছে না যে নিজের আব্বা আম্মা, নিজের ফ্যামিলি, এদের কোনো খোঁজ খবর নাই, বিভিন্ন জায়গায় দান খয়রাত করতেছে। তো এটা তার জন্য খুব একটা ইফেক্টিভ হবে না। ঠিক তেমনি করে পরীক্ষা যেখান থেকে প্রশ্ন আসবে সেইটা সে না পড়ে অপ্রয়োজনীয় জিনিস কাজে প্রত্যেকটা লাইনে আমি পড়ি। ভাই, প্রত্যেকটা লাইন পড়ার জিনিস নয়, মাথায় রাখতে হবে পরীক্ষায় প্রশ্ন আসবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 1টা-2টা। বায়োলজিতে তুমি যদি খেয়াল করে দেখো 24টা চ্যাপ্টার থেকে 30টা প্রশ্ন, তার মানে গড়ে 4টা চ্যাপ্টার থেকে 5টা প্রশ্ন, তারপরে প্রতিটা অধ্যায় থেকে 1টা করে প্রশ্ন গড় পড়তা। তার মধ্যে হঠাৎ করে কোনো অধ্যায় থেকে 2টা চলে আসে। তা প্রতিটা অধ্যায় থেকে যে 1টা প্রশ্ন কোন জায়গা থেকে আসবে সেই প্রশ্নের জায়গাটা আমাকে আগে মাথায় লং টার্ম মেমোরি সেটে রিজার্ভ করতে হবে। তারপরে ওই ফরজ পড়াটা হওয়ার পরে যত বেশি তুমি এক্সট্রা তথ্য নিতে পারো, ওকে ফাইন, কিন্তু মূল পড়াটার কোথাও কোনো গ্যাপ রাখা যাবে না। কারণ অনেকের মাথায় প্রশ্ন আসা যাবে, তাহলে আমি এই মূল পড়াটা যদি মাথায় রাখতে পারি, এই যে সামারি, লাইভ, প্র্যাকটিস বুক, কোশ্চেন ব্যাংক, পরীক্ষা যেটা দিয়েছি, ডাইজেস্ট যেটা পেয়েছি, তাহলে আমার কেমন হচ্ছে যে নাম্বার আসতে পারে। আমি বলি ভাই, এটা যদি তুমি খেয়াল রাখতে পারো, ইনশাল্লাহ তোমার 90%-এর প্লাস মাইনাস নাম্বার আসবে, তার মানে তুমি ফার্স্ট হয়ে যেতে পারো। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে বেশিরভাগ স্টুডেন্ট খেয়াল রাখতে পারে না। কেননা যখন 55টা চ্যাপ্টার একসাথে হয়, ইংলিশের এতগুলো টপিক, জেনারেল নলেজের এতগুলো টপিকস, পরীক্ষার হলের ইন্টেন্স প্রেশার, তখন প্রিফ্রন্টাল কর্টেক্স, হিপোক্যাম্পাস ঠিকভাবে কাজ করে না, এবং এই কারণে স্টুডেন্টরা তখন রেজাল্টটা ঠিকভাবে আনতে পারে না। এবং দেখো, প্রত্যেক বছর যে আমরা মেডিকেলের রেজাল্ট দেখছি, সেই রেজাল্টটা যদি যে কেউ একটা শিক্ষার্থী অ্যানালাইসিস করে, দেখবে যে 70% মার্কও কিন্তু 5000-এর বেশি স্টুডেন্ট পায় না, 70% মার্কই পায় না। যারা একদম ফার্স্ট হয়ে যাচ্ছে, মনে করো 92, 94 এরকম নাম্বার না, এবং দেখা যাচ্ছে যে 80 থেকে 82% নাম্বার পেলে প্রথম 200 জন 250 জনের মধ্যে থাকা যাচ্ছে। আর একদম লাস্ট যে স্টুডেন্ট মেডিকেলে চান্স পাচ্ছে, তার নাম্বারও যদি তুমি ক্যালকুলেশন করে দেখো, মোর অর লেস আমরা বলতে পারি যে 67, 68-এর মধ্যে একদম অসাধারণভাবে হচ্ছে সে চান্স পেয়ে যেতে পারে। তা প্রত্যেক শিক্ষার্থীকে বলবো এই বেসিক জিনিসটা ভালো করে মাথায় রাখতে হবে, এবং প্রথম থেকেই আমি বারবার বলছি, যা আমরা শুরু করেছি প্রত্যেকটা তথ্য যাতে খেয়াল থাকে, তুমি এটা করো, তোমার নিশ্চিত চান্স হবে ইনশাআল্লাহ, নিশ্চিত। কেন আমরা জানি যে প্রশ্ন কোথা থেকে আসবে, তুমি দেখবা যে হ্যাঁ, এবং এটা হয় না, তুমি লক্ষ্য করবা যে একটা স্টুডেন্ট যখন একটা চ্যাপ্টারের বা 2টা চ্যাপ্টার পরীক্ষা দিচ্ছে, সে নাম্বার পাচ্ছে 85, 90, 95, অথচ মাত্র 7-8টা চ্যাপ্টার মিলে পরীক্ষা হলে তখন নাম্বার কমে যাচ্ছে। তাহলে চিন্তা করো, যে স্টুডেন্টটা একটা চ্যাপ্টারে অনেক ভালো রেজাল্ট করলো, সেই স্টুডেন্টটা 8টা-10টা চ্যাপ্টার কম পাচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে যখন 8টা-10টার পর চ্যাপ্টার পরে একসাথে হচ্ছে, তখন তার মাথা খেয়াল রাখতে পারছে না। তাহলে চিন্তা করো তো, যখন একসাথে 25-30টা চ্যাপ্টার হবে, আরো খেয়াল রাখা কঠিন হবে। যখন একসাথে 35-40টা হবে, আরো কঠিন হবে। যখন 50-55টা হবে, আরো কঠিন হবে। এবং মেডিকেলে সে জানে যে এই পরীক্ষাটা তার লাইফ চেঞ্জিং পরীক্ষা, হাইয়েস্ট লেভেলের একটা, ওটাকে যেটা বলা যেতে পারে যে ওই সময় অ্যাড্রেনালিন ক্ষরণ শুরু হয়ে যাবে, এবং এই কারণে রেজাল্টগুলো খারাপ হয়ে যায়। তো আমরা এই জন্য বারবার বলছি যে ভাইয়া, তুমি দেখবা প্রশ্ন তোমার মনে হবে আমরা যা পড়িয়েছি ইনশাআল্লাহ সেখান থেকে মনে হবে যে হায় এই প্রশ্নগুলো তো আমি পারতাম, বেশিরভাগ স্টুডেন্টের দেখলে তুমি পারতো, কিন্তু পরীক্ষার হলে আমি জানাজানি ভুল করছি। কারণটা কি? কারণ হচ্ছে পড়াটা লং টার্ম মেমোরি সেন্টার রিজার্ভ হয়নি। এবং লং টার্ম মেমোরি সেন্টার রিজার্ভ না হওয়ার মূল কারণ কি? 2টা কারণ। একটা হচ্ছে কনসেপশনের মধ্যে একটু প্রবলেম ছিল, আর 2 নাম্বার হচ্ছে রেগুলার তুমি রিভাইজ করো নাই। আরেকটা কারণ আছে পিছনে, সেটা হচ্ছে তুমি হয়তো মনে করছো এইটা একটু পড়লাম, মোটামুটি খেয়াল থাকবে না। টিচাররা যখন পরীক্ষায় কোশ্চেন সেট করে, ওনারা সেট করার প্যাটার্নটাই এমন, যেই জায়গাতে তুমি ভুল করবে সেই জায়গাটা ওনারা চুজ করে। তার মানে ওনারা জানে যে এই স্টুডেন্ট যদি ঠিকভাবে এটাকে মাথার মধ্যে যদি ডাউনলোড করতে না পারে, তাহলে সে কনফিউজড হয়ে আনসার ভুল চুজ করবে। এইটা সবচেয়ে ডেঞ্জারাস, ঠিক আছে? তাহলে প্রত্যেকে বলবো যে যা কিছু পড়াচ্ছি প্রথম থেকে
প্রত্যেকটা জিনিস হচ্ছে মাথায় রাখতে হবে, এবং এই জিনিসটা বায়োলজির ক্ষেত্রে যেমন প্রযোজ্য, কেমিস্ট্রির ক্ষেত্রে, ফিজিক্সের ক্ষেত্রে, ইংলিশের ক্ষেত্রে, জেনারেল নলেজ। তার মানে আমরা কিন্তু প্রথম থেকে তোমাকে এই কথা বলছি, নভেম্বরের 10-12 তারিখের মধ্যে পুরো সিলেবাস ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, এবং এই নভেম্বর 10-12 মধ্যে আমাদের টার্গেট থাকে 15-20 বার শেষ করা। আবার পরীক্ষা যদি ডিসেম্বরের 6 হয় কিংবা জানুয়ারির 3-10 হয়, ওই সময় আরো 15-20 বার শেষ করা। তার মানে এত বেশি রিভাইজ করব, পরীক্ষার হলে মনে হবে যে এই প্রশ্নটা আমার একদমই কমন, আমি খুব সহজভাবে ইনশাল্লাহ কারেক্ট করবো। ঠিক আছে, তাহলে ঠিক আছে, আই ক্যান নট বিয়ার দিস এনি লঙ্গার। এখানে এনি এর পরে যে শব্দটা থাকবে এটা একটা নাউন হবে। আচ্ছা, প্রশ্নের আমি উত্তর পরে বলবো। আমি তোমরা নিশ্চয়ই জানো যে প্রথম হচ্ছে আমি পড়ার ফ্লোতে থাকবো, আমি জাস্ট দেখছি যে তোমরা লাইভে ঠিকভাবে অ্যাটেন্ড করছো কিনা, এবং বারবার বলেছিলাম হ্যাঁ শোনো, olfactory, optic, oculomotor, trochlear, trigeminal, abducens, facial, vestibulocochlear, glossopharyngeal, vagus, spinal accessory, hypoglossal। আমি কেন বলবো 11 নাম্বারটা হচ্ছে হাইপোগ্লোসাল? আমি তো বারবারই বলছি, তুমি আমার ভিডিও দেখো প্রত্যেকবারই। olfactory, optic, oculomotor, trochlear, trigeminal, abducens, facial, vestibulocochlear, glossopharyngeal, vagus, spinal accessory, hypoglossal। এই তো গ্লোসোফেরেঞ্জিয়াল এবং হাইপোগ্লোসালের মধ্যে ডিস্টার্ব হয়। তা আমি বলছি এ বি সি ডি ই এফ জি এইচ, জিটা হচ্ছে গ্লোসোফেরেঞ্জিয়াল আর এইচটা হচ্ছে পরে আছে, এটা হচ্ছে হাইপোগ্লোসাল, এটা সবচেয়ে শেষে আছে। ঠিক আছে, এইভাবে খেয়াল করবা। ঠিক আছে, ওকে, হ্যাঁ ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ। আমরা শুরু করে ফেলি ইনশাআল্লাহ, দেখি যে কি অবস্থা। মাতৃদুগ্ধে কোন অ্যান্টিবডি পাওয়া যায়? মানবদেহের প্রতিরক্ষায় মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে বিভিন্ন ইমিউনোগ্লোবিউলিন। একটু কমেন্টস করো যে ইমিউনোগ্লোবিউলিনের প্রকারভেদ। সামারিতে যেটা দিয়েছি বুঝতে পেরেছো কিনা? সামারির মাধ্যমে গোটাল জিনিসটা মুখস্থ হয়ে যাওয়ার কথা, তারপরে এক্সট্রা তথ্য আমি বলবো ইনশাআল্লাহ। মাতৃদুগ্ধে কোন অ্যান্টিবডি পাওয়া যায়? তাহলে আমরা জানি মায়ের কাছ থেকে প্রথম আমরা পড়াশোনা শিখি, এ দিয়ে ইংরেজি পড়া শুরু হয়, তাই না? IgA, ঠিক না? IgA, ইমিউনোগ্লোবুলিন এ যেটা রয়েছে, এটা হচ্ছে প্রথম আমরা কোথায় পাই বলতো? মাতৃদুগ্ধে পাই। অন্য ইমিউনোগ্লোবুলিনগুলোর যে সামারি হয়েছে বুঝতে পেরেছো? ভেরি ফাইন, বুঝছো, ভেরি নাইস। IgG কোথায় পাওয়া যাবে? এইটা পাওয়া যাবে হচ্ছে আমরা জানি দেহের সকল তরলে পাওয়া যায়, দেহের সকল তরলে পাওয়া যাবে। একটু জাস্ট লিখে ফেলতে পারো, আরেকবার একটু মাথায় নিয়ে নাও। তারপরে এইটা খেয়াল রাখবা যে অম্রা ভেদ করতে পারে, একমাত্র ইমিউনোগ্লোবুলিন যেটা অম্রা ভেদ করতে পারে, অম্রা ভেদ করতে পারে, অম্রা ভেদ করতে পারে। একটু কয়েকটা তথ্য আরেকবার একটু বলে রাখি। IgG যেটা রয়েছে এটার খেয়াল রাখবা 75 থেকে 80%, 75 থেকে কত? 80%। তার মানে IgG মানে গডের সাথে সম্পর্কিত। এর সাথে, এবং খুব ইন্টারেস্টিং জিনিস, যে কোনো ছোট্ট অনুপরমাণুর মধ্যে কি আছে আল্লাহ জানে। তার মানে সবচেয়ে ক্ষুদ্র হচ্ছে IgG, সবচেয়ে ক্ষুদ্রতম ইমিউনোগ্লোবুলিন, সবচেয়ে ক্ষুদ্রতম ইমিউনোগ্লোবুলিন, ক্ষুদ্রতম ইমিউনোগ্লোবিউলিন IgG, সবচেয়ে ক্ষুদ্রতম মানে আকারে সবচেয়ে ছোট এটা। এটা আরেকটা ইম্পর্টেন্ট তথ্য শেয়ার করি, আমাদের শরীরে 20 রকমের প্রোটিনের সমন্বয়, হ্যাঁ 20 রকমের কমপ্লিমেন্ট একটা সিস্টেম আছে, 20 রকমের প্রোটিনের সমন্বয় একটা কমপ্লিমেন্ট সিস্টেম। এই কমপ্লিমেন্ট সিস্টেমকে সক্রিয় করে, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, কমপ্লিমেন্ট সিস্টেমকে সক্রিয় করে, কমপ্লিমেন্ট সিস্টেমকে সক্রিয় করে, লিখে ফেলো, কমপ্লিমেন্ট সিস্টেমকে অ্যাক্টিভ করে বা সক্রিয় করে, অ্যাক্টিভ করে অথবা সক্রিয় করে, দ্রুত লিখে ফেলো, কমপ্লিমেন্ট সিস্টেমকে সক্রিয় করে। ঠিক আছে, ওকে। আরেকটা ইন্টারেস্টিং তথ্য বলি, বিষাক্ত পদার্থ আছে না, টক্সিন, বিষাক্ত পদার্থকে প্রশমিত করে। মনে রাখার বুদ্ধি শিখে দেবো এখন আবার। বিষাক্ত পদার্থকে প্রশমিত করে, বিষাক্ত পদার্থকে কি করে বলো? প্রশমিত, প্রশমিত করে, বিষাক্ত পদার্থকে প্রশমিত করে। লক্ষ্য করো, IgG এটা হচ্ছে গড, স্রষ্টা। তাহলে স্রষ্টা হচ্ছে সকল তরলে পাবো, সব জায়গায় আছে এনার প্রভাব। এরপরে মায়ের গর্ভে যখন ছিলাম কেমন ছিলাম জানতো, তার মানে অম্রা ভেদ করতে পারে একমাত্র ইমিউনোগ্লোবুলিন, A+ পাবে 75 থেকে 80%। যে কোনো ক্ষুদ্র জিনিসের মধ্যে কি আছে সেটা জানে, তার মানে সবচেয়ে ক্ষুদ্রতম ইমিউনোগ্লোবুলিন। হ্যাঁ সামারিতে বলেছে, আরেকবার একটু জাস্ট খালি খেয়াল করে দিচ্ছি, কমপ্লিমেন্ট সিস্টেম এটাকে অ্যাক্টিভ করে, বিষাক্ত পদার্থকে প্রশমিত করে। ওকে, আমার মনে হয় ইনশাল্লাহ মাথায় আসছে। আচ্ছা, IgE বলেছে এটা এক্সেপশনাল, জাস্ট আর বললাম না। IgM যেটা, এইটা খেয়াল রাখবা, খুব ইম্পর্টেন্ট, যে কোনো ক্ষত তৈরি হলে IgM আসে। এবং মাথায় রাখবা এইটা হচ্ছে এম হচ্ছে খেয়াল রাখবা মেগা, তার মানে এইটা হচ্ছে সবচেয়ে আকারে বড়। তার মানে ইমিউনোগ্লোবুলিন গুলোর মধ্যে সবচেয়ে আকারে ছোট হচ্ছে IgG, আকারে ছোট ক্ষুদ্রতম, আর সবচেয়ে বড় হচ্ছে মেগা হচ্ছে IgM। ওকে, আমার মনে হয় যে ইনশাল্লাহ প্রত্যেকের মাথায় চলে আসছে, ভেরি ফাইন। আচ্ছা, এরপরে আমরা চলে যাই অ্যান্টিবডির কাজ নিম্নের কোনটি? তাহলে অ্যান্টিজেন, অ্যান্টিবডি। অ্যান্টিজেন সহজ করে বলি, আমাদের শরীরের কোনো একটা বাইরে থেকে জিনিস ঢুকলো যেটা আমাদের জন্য ক্ষতিকর, সেটা অ্যান্টিজেন। যে কোনো জিনিস শুনলে অবাক হয়ে যাবে, যে কোনো, হ্যাঁ এমনকি তোমার চোখের মধ্যে একটা ছোট্ট, ধরো যে ওটা কি বলবো, ফরেন বডি আমরা বলি, ধরো যে একটা ছোট্ট পিঁপড়া পড়ছে, এইটাও অ্যান্টিজেন। ঠিক আছে, ওর সাথে আমাদের শরীর ফাইট শুরু করে দেবে, জাস্ট মনে রাখার জন্য তোমাকে বলছি। ওকে, অ্যান্টিবডির কাজ অ্যান্টিজেনের ক্ষতিকর ভাব থেকে রক্ষা করা। হ্যাঁ, অ্যান্টিবডি হচ্ছে ফাইটিং শুরু করে দেবে,
WWF, হ্যাঁ? তাহলে এটা হচ্ছে অ্যান্টিজেনের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে। অ্যান্টিজেন তৈরিতে না, অ্যান্টিজেন তৈরিতে অ্যান্টিবডি কখনোই না, রক্ত জমাট বাঁধা মোটেই না হৃদরোগের হাত। তাহলে এই নাম্বারটা অ্যান্টিবডির কাজ কোনটা? অ্যান্টিজেনের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করা। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস বলি, আমরা যে ভ্যাকসিন দিই না, শুনলে অবাক হবা, ভ্যাকসিনে কিন্তু ওই যেই রোগের ভ্যাকসিন তুমি দিচ্ছ সেইটার জীবাণু তোমার বডির মধ্যে ঢুকায় দেয়। কি করে? হ্যাঁ, যেমন আমাদের এই যে করোনার যে ভ্যাকসিন দিয়েছে কোভিড, ওই ভ্যাকসিনটা আছে না, কি করে জানো? ওই যে জীবাণুটা, ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, এখানে একটা কলম থাকলে খুব ভালো হতো, আমি যদি এরকম একটা লাল কলম থাকতো, আছে যাই হোক, ধরো এই যে দেখতে পাচ্ছ এটা কলম, এইটা ধরো একটা ভাইরাস, এই ভাইরাসটা কি করে আমার শরীরে ঢুকে আমাকে অসুস্থ করতে পারে। তো এই ভাইরাসের সবচেয়ে শক্তিশালী ধরো এই যে কালো পেন্সিল, এই যে মাথাটা, তা আমরা করি কি জানো? পরীক্ষা করে এই মাথাটাকে কেটে ফেলি, কেটে ফেলে নকল একটা মাথা আমরা লাগাই দিই, লাগাই দিলাম, এইটা কিন্তু তার শক্তির উৎস, রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটলাম, লাইগেজ দিয়ে জোড়া দিয়ে দিলাম, নকল জিনিস, আসলটা আউট করে ফেলছি, নকলটা দিয়ে দিলাম, দেওয়ার পরে সেটা আমরা আস্তে আস্তে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে সংখ্যা বাড়াইলাম, সব নকল জিনিস একসাথে করছি, করে আমাদের হচ্ছে মুখের মধ্যে পোলিও খাওয়ায়, ঠিক না, ইনজেকশন দিয়ে দেয়, করোনার ভ্যাকসিন, ধরো ভ্যাকসিনটা গেল, যখনই দিল তখন এই যে ভাইরাস, সেইটা নকল ভাইরাস আমার শরীরে ঢুকলো, আমার শরীর কিন্তু জানে না এই নকল না আসল, সে দেখছে ও বাবা এ কেড়ে, ছবি তুলে হাইপোথ্যালামাসের কাছে পাঠাইলো, হাইপোথ্যালামাস সব বায়োডাটা সবার রেডি আছে, দেখে বলতেছে ওর বাপরে বাপ, এ আমাদের দাদাকে মারছে, চাচাকে মারছে, নানাকে মারছে, একে অ্যাটাক করতে হবে। অ্যাটাক করার জন্য কি হবে? চতুর্দিকের যতগুলো হচ্ছে ওটাকে কি বলে, বর্ডার, সব বর্ডার বন্ধ করে দেয়। বর্ডার বন্ধ করার জন্য কি করে? রক্তের নালীগুলোকে শুরু করে দেয়। আর সবচেয়ে ছোট্ট আমাদের ম্যাগনেটিক একজন খেলোয়াড় আছে যার নাম হচ্ছে লিম্ফোসাইট, তার মধ্যে হচ্ছে পারমাণবিক বোমা আছে, তাকে পাঠায়, যে বলে যে ওদের সাথে যে কথা বলো, তাই লিম্ফোসাইটকে পাঠায় কেন জানো? এই এত ছোট, যে কোনো ছোট্ট জায়গায় অন্যরা না যেতে বলে লিম্ফোসাইট যেতে পারবে। সে যায়, যে আসসালামু আলাইকুম, আপনারা কারা? বলতেছে আমরা কারা মানে? তোমাকে বলতে হবে, তুমি ছোট হয়ে আসছো। বলছে না, আমাকে উপর থেকে পাঠিয়েছে, আপনাদের হচ্ছে আইডি কার্ড দেখাইতে হবে। তো ওদের তো কোনো আইডি কার্ড নাই, আইডি কার্ড দেখার জন্য একটা জিনিস আমাদের শরীরে আছে, তার নাম হচ্ছে MHC, মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স, MHC। এইটা হচ্ছে কি জানো? কিয়ামতের দিন আল্লাহ যে মানুষকে হচ্ছে আলাদা আলাদা করে ইয়া করবেন না, তো অনেকের মাথায় আসতে পারে যে ভাই কারো যদি আঙুল কাটি ফেলায়, আঙুলের সাপ দিয়া তো প্রত্যেকে আলাদা করে, আঙুলে কাটি ফেলেছে মনে করো, তাইলে তার কি বুদ্ধি আছে? MHC, প্রত্যেকটা লোকের MHC, সারা দুনিয়ার সব লোকের MHC আলাদা। কিয়ামতের দিন আল্লাহ চাইলে MHC দিয়া প্রত্যেকটা লোককে আলাদা আলাদা করে, প্রত্যেকটা লোকের MHC আলাদা, প্রত্যেক, সে হচ্ছে যমজ ভাই হোক আর যাই হোক, সবার আঙ্গুলের ছাপ যেমন ডিফারেন্ট, MHC ডিফারেন্ট, আঙ্গুল থাকুক না থাকে MHC দিয়ে বোঝা যাবে এই লোকটা ওই লোকটা হয় কিনা। এবং ইন্টারেস্টিং জিনিস, এই যে MHC আছে এইটা তার কাছে, এইটা হচ্ছে পাসপোর্টের মতো, কবে যে দেখান, তো ওরা তো জানে যে ওরা এই শরীরের নিজের লোক না, বাইক থেকে আসছে, ইমিগ্রেন্ট মানে হচ্ছে, এবং খুব দুর্নীতিবাজ, খারাপ। তখন ওদের বলে যে আমাদের হচ্ছে যে কাগজ দেখান, তোরা কাছে না, তোমার কাগজ দেখাও না, অন্যদেরকে ডাকো। তা সে তখন বলবে যে কাগজ দেখাবে না। তা ওরা এবারে ছোট, তো ছোটকে মানুষ কি করে, ধাক্কাধাক্কি করে, একে ধাক্কা মারবে। তো যখন ধাক্কা মারে, মেজাজ গরম, এর শরীরের মধ্যে আছে পারমাণবিক বোমা, লিম্ফোসাইটের মধ্যে অ্যান্টিবডি আছে, ওই অ্যান্টিবডি সে নিক্ষেপ করে দিবে, সব ধরাশায়ী। এবং ধরাশায়ী যখন হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল, তারপরে তার পাশে তার বড় ভাই আছে মনোসাইট, তাকে বলে যে দাদা এরকম ঘটনা ঘটায় ফেলছি, কয়েকগুলো বাইর করে আন। ওদেরকে বের করে আনবে, অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এরকম মাধ্যম না, এটা খুবই খারাপ, জাস্ট ঘটনা বলি। আনার পরে মনোসাইট যে আছে, মনোসাইট, সে আবার তার প্রতিবেশী, এর প্রতিবেশীকে নিউট্রোফিল, তাকে ফোন দিবে, চলে আসো, খাবার চলে আসছে। তারপরে ইচ্ছা মতো তাদেরকে হচ্ছে একেবারে চাবায় চুবায় একদম ইচ্ছা মতো একদম গলাদাকরণ করে ফেলবে। এই গোটাল সিস্টেমটা যেটা আছে না, এইটা ভ্যাকসিনের মাধ্যমে, এই যে নকল জিনিস দিল, নকলদেরকে মারলো, মারার পরে হচ্ছে গোটাল জিনিসটা ফিল্ম করে একদম, আমাদের ওই যে আছে না ওরা 11 জন, তারপর মুক্তিযুদ্ধের আগুনের পরশমণি ফিল্ম আছে না, এরকম আমাদের ছবির মধ্যে মুক্তিযুদ্ধের মতো একটা ঘটনা ঘটলো। এটা গোটালটা একদম ডকুমেন্টেড করে একদম আর্কাইভে জমা রাখলো। এবং লিম্ফোসাইট যে অসাধারণ কাজ করছে, এই জন্য তাকে মেডেল দিল, বিশ্রেষ্ঠ লিম্ফোসাইট। এরপরে ও তো খুব খুশি, যাক মেডেল পাইছি। এরপরে সত্যি সত্যি মনে করো যে 20-25 দিন পরে সত্যি সত্যি করোনার ভাইরাস ঢুকছে, এবং হাইপোথ্যালামাস, ওই তো প্রথমে যখনই এই লিম্ফোসাইট ছবি পাঠাই দিচ্ছে, হাইপোথ্যালামাস করছে তোমার আবার আগের জন চলে আসছে। এবার করে কি লিম্ফোসাইট, তার কাছ থেকে একটা ডিস্ক নিয়ে যায়, যে একটা ভিডিও গেম মানে একটা মুভি নিয়ে যায়, আসসালামু আলাইকুম, ও তো একবার মারছে, তো বলছে আপনাদের পরিচয়, তা বলছে আমরা তো আসছি, মানে কোনো কথাবার্তা নেই। বলছে ঠিক আছে, কথা পরে আমরা একটা মুভি দেখব। মুভি চালু করে, ওই মুভিটা যখনই ওপেন হয়, ওর বাপরে বাপ, যে করোনার জীবাণু ঢুকছে সে দেখে যে তার পূর্বপুরুষ আসছিল, এবং এ হচ্ছে সে যে হচ্ছে তাদেরকে
বোমা দিয়া অ্যান্টিবডি দিয়া মেরে একেবারে তক্তা বানাইছে, তারপর ওদেরকে বাইর করে নিয়ে এসে ওইরকম করে মনোসাইড আর ওইটা কি কয় হচ্ছে নিউট্রোফিল সব চাবায় খেয়ে ফেলছে। ওরা কাছে আমরা সারেন্ডার করলাম। ওইগুলো কিন্তু অরিজিনাল ছিল, সেগুলো পরে ঢুকছে, কিন্তু ওদের যে ছবি দেখাইছে ওরা তো ওই নকল যে শক্তি এটা তো আউট করে দিছে, ও তো জানে না, ও মানসিকভাবে দুর্বল হয়ে গেছে, নাই পাবো না। যখন মানসিকভাবে তোর কাছে আছে ঠিক আছে, কয় আমাদের একটু আরাম করে মারিও, ভয় পেয়ে গেছে। তখন ওকে ইচ্ছা আবার ওকে হচ্ছে যে অজ্ঞান করলো, তারপরে এরা চাবায় চুবায় ধ্বংস করে ফেললো, আমরা জিতে গেলাম। তো এই জিনিসটা খুব ইন্টারেস্টিং, এবং যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে ভ্যাকসিন এইভাবে কাজ করে। এবং এখান থেকে একটা জিনিস শেখারও আছে। শেখার কি জানো, তুমি যদি কন্টিনিউয়াস এটা চিন্তা করতে থাকো যে তুমি ইনশাল্লাহ যা পড়বা তা খেয়াল থাকবে, যা পড়বা সেখান থেকে পরীক্ষার প্রশ্ন আসবে, যা পড়তেছো লং টার্ম মেমোরি সেটা রিজার্ভ হচ্ছে, পরীক্ষার হলে আন্দাজে দেখা গেলেও কারেক্ট হবে। ব্রেইন এটাকে ঠিক করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। অনেক স্টুডেন্ট এটা উল্টা করে, যেটা যে পরের যে মূর্খ ভাইরাস, ভাগ্য ভালো ওরা মূর্খ দেখে আমরা এতদিন বাঁচতে পারছি, নাহলে খবর খারাপ হয়ে যেত। তো ওদের এই যে এই গোটাল ডকুমেন্টেশনটা দেখায়, তা সবসময় খেয়াল রাখবা, তুমি দেখে বিশ্বাস করবা অবশ্যই, তবে সবসময় খেয়াল রাখবা যে তুমি দেখতেছো নাম্বার কম পাচ্ছ, তুমি চিন্তা করো উল্টাভাবে যে ইনশাল্লাহ আমি 100টার মধ্যে আমি 70 পাইছি, 60 পাইছি, আমি পাইলে আরো 30 যোগ করতে পারবো, আরো 20 যোগ করতে পারবো, এটা সম্ভব। এটা যদি তুমি করো তাহলে ইনশাল্লাহ তুমি পারবা, ঠিক আছে? এটা ভালো করে খেয়াল করবা। তাহলে অ্যান্টিবডির কাজ নিম্নের কোনটি? তাহলে অ্যান্টিজেনের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করা। আর এমএসসি, এইটা দিয়ে কিয়ামতে আল্লাহ চাইলে আঙ্গুল থাক না থাক, এইটা দিয়ে প্রত্যেকটা লোকের এমএসসি আলাদা, ওকে? এবং খেয়াল রাখবে এমএসসি আছে না, নিউক্লিয়াস যে কোষে থাকে সেটাতে এমএসসি থাকে না। যে ভাই এটা কেমন কথা? হ্যাঁ, আমরা লোহিত রক্তকণিকা আছে না, আরবিসি, এটার মধ্যে কি কোনো নিউক্লিয়াস আছে পরিণত অবস্থায়? না। এই কারণে আমরা যে আরেকজনের শরীরে রক্ত দিই, আমাদের শরীরে যে আল্লাহর মতো অত সমস্যা হয় না। আল্লাহ কত সাইন্টিফিক, শুকরিয়া আদায় করে শেষ করা যায় না। আরবিসির মধ্যে যদি পরিণত অবস্থায় নিউক্লিয়াস থাকতো, তাহলে ওর মধ্যে এমএসসি থাকতো, অন্যের রক্ত আরবিসি আমাদের শরীরে আসলে ফাইট শুরু হয়ে যেত লোকটা। তাও ফাইট হয়, কিন্তু এমএসসি না থাকার কারণে আল্লাহর অশেষ রহমত, যে ফাইটিংটা 100তে মনে করো যে 99.9% হয় না, ঠিক আছে? আল্লাহর অশেষ রহমত। আচ্ছা, তাহলে অ্যান্টিবডির কাজ নিম্নের বুঝতে পারছো। এমএসসি খেয়াল রাখবা, মেজর হিস্টো কম্প্যাটিবিলিটি কমপ্লেক্স, এটা হচ্ছে আইডি কার্ড হাসরের ময়দানে। মায়ের দুধে কোন ধরনের ইমিউনোগ্লোবুলিন থাকে? আচ্ছা, মায়ের দুধে, তাহলে ওই যে আইজি এ শুরু করছি তো আমরা, ঠিক না? মায়ের দুধের মধ্যে তাহলে আইজি এ ইমিউনোগ্লোবুলিন, তাহলে মাতৃদুগ্ধে থাকে হচ্ছে আইজি এ, ওকে ফাইন। বুঝতেছো আমার কথা? সাথে সাথে উত্তর করতে থাকো এবং ইনশাআল্লাহ দেখবা যে সব মুখস্থ হয়ে যাবে। ফ্যাগোসাইটোসিস পরিচালনা করে কোন কোষটি? আচ্ছা, ফ্যাগোসাইটোসিস মানে বুঝতে পারছো, এটাকে আমরা বলি যে হচ্ছে বিভিন্ন জীবাণু ঢুকছে তাদেরকে একেবারে চাবায় খেয়ে ফেলার একটা প্রক্রিয়া, ফ্যাগোসাইটোসিস। তো এইটাতে খেয়াল রাখতে হবে পরিচালনা করা হচ্ছে নিউট্রোফিল এবং হচ্ছে মনোসাইট। তাহলে এটাকে নিউট্রোফিল, অনুচক্রিকা তো হবে না, নিউট্রোফিল, ওকে ফাইন, নিউট্রোফিল। উত্তর করতে থাকো, ইনশাআল্লাহ সবগুলো মাথায় ঢুকে দেবে। শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো শর্ট সিলেবাসের চাইতে স্ট্রং হবে। কেন? আমাদের নিয়মে আছে কঠিন জিনিস সহজ করা, এটা তোমাকে বেশি কঠিন বানায় না, এটা সবচেয়ে সহজ হবে ইনশাআল্লাহ। আর যেটা সহজ সেটা তো এমনি হয়ে গেছে। যে প্রক্রিয়ায় শ্বেতকণিকার সমূহ অণুজীব ভক্ষণ করে তাকে কি বলে? ফ্যাগোসাইট। দেখো, প্রক্রিয়াটার নাম কিন্তু ফ্যাগোসাইটোসিস, প্রক্রিয়াটার নাম কি বলো? ফ্যাগোসাইট। ফ্যাগোসাইটস হচ্ছে নিউট্রোফিল এবং মনোসাইট, এই বেসিকগুলো আবার ভুল করিও না, ঠিক আছে? তাহলে যে প্রক্রিয়া শ্বেতকণিকার সমূহ অণুজীব ভক্ষণ করে তাকে কি বলে? ফ্যাগোসাইটোসিস বলে, ঠিক আছে? ফ্যাগোসাইটোসিস। একটু ফাস্ট পড়ি। অ্যান্টিবডি উৎপাদনের কারখানা। আচ্ছা, আমাদের অ্যান্টিবডি উৎপাদনের কারখানা আমি সেটা বলি যে হচ্ছে যে প্লাজমা কোষ। কি কোষ বলো? প্লাজমা সেল, এইখান থেকে অ্যান্টিবডি তৈরি হয়। তাহলে প্লাজমা কোষ এটা হচ্ছে অ্যান্টিবডি উৎপাদনের কারখানা। ইন্টারফেরন সম্বন্ধে আমরা সামারিতে বলছি এটা ভাইরাস আর কি বলে ক্যান্সার আক্রান্ত কোষের বিরুদ্ধে কাজ করে। প্লাজমা কোষে এইটা থেকে অ্যান্টিবডি তৈরি হয়, প্লাজমা। লিম্ফোসাইট। আচ্ছা, লিম্ফোসাইট নিয়ে একটু বলি, দুইটা তথ্য শেয়ার করি। একটা হচ্ছে বি লিম্ফোসাইট, না বি, আর একটা হচ্ছে টি। অনেকের মাথায় প্রশ্ন আসে, ভাই এক লিম্ফোসাইটে দুইজনে, তা বি আর টি এরকম আলাদা কেন? খুব ইন্টারেস্টিং, এদের নামটা আলাদা হয়েছে কেন জানো? একজন যায় কোথায় জানো? জন্মের পরে পরে সে চলে গেছে, ধরো যে একটা এক্সাম্পল দিই, ধরো যে একজন জন্মের পর চলে গেছে নানার বাড়ি, তো সেই নানার বাড়ির নাম হচ্ছে বোন ম্যারো, বোন ম্যারো, বোন ম্যারো মানে অস্থি মজ্জা। আর একজন চলে গেছে তার দাদার বাড়ি, থাইমাস। তা যে বোন ম্যারো গেছে দাদার বাড়ি, সে কছে যে আমাদের নামে তার নাম আমরা করবো, বি লিম্ফোসাইট, দাদার বাড়ির নামে নাম। আর যে নানার বাড়ি চলে গেছে থাইমাস, তার নামে নাম দিয়ে দিচ্ছে, কয়ে যে আমার নাম হচ্ছে টি লিম্ফোসাইট। খুব ইন্টারেস্টিং জিনিস, ঠিক আছে? তাহলে খেয়াল রাখবা। তাহলে এবং ইন্টারেস্টিং যে এই যে বি লিম্ফোসাইট আছে না, এইটা থেকে কিন্তু প্লাজমা কোষ তৈরি হয়, বি লিম্ফোসাইট থেকে প্লাজমা কোষ। জাস্ট এইটুকু, তোমার জন্য বেশি লাগবে না, এইটুকু মাথায় রাখো, যথেষ্ট। মামস রোগের জন্য ব্যবহৃত ভ্যাকসিনের প্রকৃতি কোনটা? খেয়াল আছে তো? এই ভ্যাকসিনের প্রকৃতি সামারিতে যেটা বলছি মাথায় আছে, শনি দিয়ে শুরু করছি, শক্তি র্যাশ, তারপরে নিষ্ক্রিয়, টক্সয়েড, সাব ইউনিট কনজুগেট। মাথায় আসছে কিনা একটু বলবা, তাহলে বোঝা যাবে, ঠিক আছে? এটা খুব ভালো করে মাথায় রাখতে হবে, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু। এবং প্রত্যেক শিক্ষার্থীকে বলবো সামারি
না করলেই কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে। আচ্ছা, তাহলে হচ্ছে কি মামস রোগ, তাহলে শক্তি হ্রাসের পরে কি ছিল? নিষ্ক্রিয়, ঠিক না? নিষ্ক্রিয় যে ভ্যাকসিন ছিল সেইটার মধ্যে, এই শক্তি হ্রাসের মধ্যে কি কি ছিল বলো দেখি? 7 নাম্বারটা, শক্তি হ্রাসের মধ্যে কে কে ছিল? মাথা অনেকের আবার আসে না যে ভাই কি কি ছিল শক্তি হ্রাস ভ্যাকসিনের মধ্যে। একটু কমেন্টস করো। শক্তি হ্রাস ভ্যাকসিন যেটা যেটা আমরা বলছিলাম সেটার মধ্যে কোন কোন ভ্যাকসিন ছিল? খুবই ইজি জিনিস, মানে একটু, হ্যাঁ মাকে ফোন দিছে, ভেরি নাইস, কিন্তু প্রথমে শক্তি হ্রাস হয়েছিল কিভাবে সেটা অনেকের মাথায় আসে না যে শক্তি হ্রাস হলো কিভাবে, এটা 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 মাথায় আনতে পারছে না। আচ্ছা দেখো, ঘটনাগুলো যদি একটু মাথায় রাখতে পারো তাহলে পড়াটা সবচেয়ে ইজিয়েস্ট হবে। আর যে ঘটনা মাথায় রাখতে না পারো, দেখবা যে জানা জিনিসই কঠিন মনে হচ্ছে, তখন দেখবা যে মাথায় আসতেছে না, এবং ওই যে যেটা হয় আর কি। আচ্ছা, আমি তোমাদের কীভাবে বলছিলাম খেয়াল আছে? যে তুমি ধরো যে কোচিং করতে ঢাকা গেছো, ঢাকা খুব গরম না, অত সব লাইফ শেষ হওয়ার, ঢাকায় সবার শেষ হবে না, কিন্তু ও শহরে ওই আন্দাজে না যায় বাসা দিয়ে বললে বেশি ভালো করতে, এটা বুঝেছি লাইফ শেষ বলতে। তা শক্তির এসে হয় কি, ঢাকায় গেছে পানি খাইছি, তাহলে প্রথমে পানি খেয়ে দেখছে যে ওর বাবা শরীরটা কেমন জানি খোঁচর মোচর লাগতেছে, দেখা গেছে তার হয়ে গেছে হচ্ছে ওই টাইফয়েড হয়ে গেছে। কী হয়ে গেছে? টাইফয়েড। তা প্রথমে সে কী হয়েছে, পানি খাইছে, পানি বসন্ত। তারপরে যখন সে শুনছে যে বাবা টাইফয়েড হয়েছে, মাকে ফোন দিছে, মা বলছে তোর মামিকে ফোন দে, তাহলে মা হচ্ছে মামস, মামি হচ্ছে মিজলস, মিজলস মানে হচ্ছে আম, জানো তো? হ্যাঁ, তারপরে কি হইতে পারে? যক্ষা হইতে পারে, রুবেলা হইতে পারে, এই জিনিসগুলো, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু ফার্স্ট বলি তাহলে, যেটা মামস রোগ, মামস, মামি, তাহলে মামস যেটা, এটা শক্তি হ্রাস ভ্যাকসিন, তাহলে এটা কি মামস রোগের জন্য ব্যবহৃত ভ্যাকসিন কি নিষ্ক্রিয় না, কিন্তু শক্তি হ্রাস, ভেরি ফাইন, ওকে ফাইন। নিম্নের কোনটি সহজাত প্রতিরক্ষার উদাহরণ নয়? তার মানে সহজাত যে প্রতিরক্ষা ব্যবস্থা আছে সেইটার মধ্যে, আচ্ছা ও ভেরি ফাইন, প্রতিরক্ষার মধ্যে 4টা ব্যবস্থা আছে নর্মালি, সামারিতে বলছি না। প্রতিরক্ষার মধ্যে তুমি দেখবা যে একটা আছে না যে সহজাত সক্রিয়, সহজাত নিষ্ক্রিয়, কৃত্রিম সক্রিয়, কৃত্রিম নিষ্ক্রিয়, নাম শুনছো তো? আচ্ছা, সামারিতে যেটা বলছে এটা, আচ্ছা হ্যাঁ, মেসের বড় ভাই বলছে টাইফয়েড পরীক্ষা করতে, ভেরি ফাইন। নিম্নের কোনটি সহজাত প্রতিরক্ষার উদাহরণ নয়? আচ্ছা, আমি বলে দিই, প্রজাতিগত প্রতিরক্ষা আছে, গোষ্ঠীগত প্রতিরক্ষা, ব্যক্তিগত, সক্রিয় প্রতিরক্ষা কিন্তু সহজাতের মধ্যে থাকে, সহজাত প্রতিরক্ষার উদাহরণ নয়, মানে বুঝতেছ? সহজাতের মধ্যে প্রজাতি, এক এক প্রজাতির জিনিসটা এক্সাম্পল দিই। যেমন মানুষের হচ্ছে দেখা যাচ্ছে যে হচ্ছে ম্যালেরিয়ার রোগটা হচ্ছে, কিন্তু মশার কি হচ্ছে না, তার মানে প্রজাতির মধ্যে ডিফারেন্স আছে। গোষ্ঠী দেখা যাবে যে যক্ষাটা আল্লাহ না করুক যে কালো নিগ্রোদের বেশি হয় আর শ্বেতাঙ্গদের কম হয়। ব্যক্তিগত যেমন আমরা বলতে পারি, আমরা যেমন হচ্ছে যে ডক্টর যারা আছি না, এদের কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে রোগের সাথে থাকতে থাকতে এদের কিন্তু রোগের বিরুদ্ধে একটা প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠে। এই জিনিসটা সক্রিয় প্রতিরক্ষা, এটার অন্তর্গত না, সহজাত প্রতিরক্ষার উদাহরণ নয়, ওকে ফাইন। ব্যাকটেরিয়াকে ধ্বংসে অ্যান্টিবডিকে সহায়তা করে, উত্তর করতে থাকো, আমি একটু দ্রুত বলি। অ্যান্টিবডিকে সহায়তা করে কমপ্লিমেন্ট সিস্টেম, কমপ্লিমেন্ট সিস্টেম যেটা আছে এটা অ্যান্টিবডিকে কি করে? সহায়তা করে। হ্যাঁ, সামারিতে সবে বলছি, তাহলে হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেম যেটা, এটা ওকে ভাই। এরপর যাই, কোনটি অ্যালার্জি বিক্রিয়ার সাথে? আচ্ছা, অ্যালার্জি যেটা, এটা খেয়াল রাখো তো, অ্যালার্জিতে হেল্প করতো, খেয়াল আছে তোমাদের? ইসোনোফিল, অ্যালার্জিক প্রতিক্রিয়া ইসোনোফিল, কিরম বলো তো? ইসোনোফিল, ইসোনোফিল। আচ্ছা, ইসোনোফিল বানানটা ই দিয়ে শুরু না, তাহলে আইজি, এটা অ্যালার্জিক বিক্রিয়ার সাথে জড়িত। আইজি খেয়াল থাকবে, অ্যালার্জিক বিক্রিয়ার সাথে জড়িত কে বলো? আইজি, ওকে, আমার মনে হয় মাথায় আসছে ইনশাআল্লাহ। সাব ইউনিট ভ্যাকসিন অন্তর্গত, ওই যে ভ্যাকসিনের যে প্রকারভেদ পড়ছি আমরা, সেখানে দেখছি না শক্তি হ্রাস, নিষ্ক্রিয়, তারপরে কি ছিল? টক্সয়েড, তারপর হচ্ছে সাব ইউনিট, কনজুগেট। সাব ইউনিটের মধ্যে বলছিলাম যে বিহারি না, হেপাটাইটিস বি আর হিউম্যান প্যাপিলোম, বিহারি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। তাহলে সাব ইউনিট ভ্যাকসিন অন্তর্গত কোনটা? হেপাটাইটিস বি অথবা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, হেপাটাইটিস বি। অন্য প্রত্যেকটাই কিন্তু কোন ইয়া ভালো করে মাথায় রাখতে হবে। হ্যাঁ, আপনার ফুয়াদ 26-এর 25-এর আজকে আমরা হচ্ছে লাইভ ক্লাস শুরু হয়ে যাবে, তোমাদের যে টাইম অনুযায়ী আছে সেই টাইম অনুযায়ী আজকে থেকে লাইভ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, কোন ভ্যাকসিন দুটি ভিন্ন উপাদানে গঠিত? তাহলে কনজুগেট, দুইটা ভিন্ন উপাদানে হচ্ছে দুই রকম আলাদা জিনিস। কনজু মানে কি? একসাথে না, একসাথে সম্পর্কিত হয়ে যাওয়া, তাহলে কনজুগেট। তাহলে কোন ভ্যাকসিন দুটি ভিন্ন উপাদানে গঠিত? কনজুগেট, ওকে ফাইন। মানবদেহের দ্বিতীয় স্তরের প্রতিরক্ষায় সংশ্লিষ্ট থাকে কোনটি? আচ্ছা, এইটা আমি একটু বলি,
আমি একবার বলছি, কিন্তু এবার আমি আরেকটু বলবো, ঠিক আছে? এটা তোমার একটু সুন্দর করে নোট করে ফেলবা, যাতে তোমার একদম ব্রেইনের হচ্ছে যে লং টার্ম মেমোরি সেন্টার রিজার্ভ হয়ে যায়। যদি এটা তোমরা জানো, তারপর আমি একটু বলি, একটু জাস্ট বলি, তোমরা একটু নোট ডাউন করে ফেলো। এটা একটু খেয়াল রাখার, জানি এটা বোধহয় সামারিতে বলছে কিনা আমার একজাক্টলি খেয়াল নাই, যে প্রথম প্রতিরক্ষা স্তর, এটা বলছে কিনা একটু কমেন্টস করিও তো। প্রথম প্রতিরক্ষা স্তর, ঠিক আছে? এরপর হচ্ছে দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর মুখস্থ করে ফেলো সাথে সাথে। এরপর হচ্ছে তৃতীয় প্রতিরক্ষা স্তর, তৃতীয় প্রতিরক্ষা স্তর, প্রতিরক্ষা স্তর। ওকে, তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, মানে ফার্স্ট লাইন ডিফেন্স, সেকেন্ড লাইন বলছি, তাহলে আর কি বলবো? তাহলে বলছি যেহেতু, তাহলে আর বলে টাইম লস করতে চাই না, ঠিক আছে? জি স্যার বলছেন যেহেতু, তাহলে আমি জাস্ট একটু খালি বলি। হ্যাঁ, প্রথমের মধ্যে সামারিতে বলছি, প্রথমের মধ্যে যেগুলো জানো, যে ত্বক, লোম, সিলিয়া, পাকস্থলীর অ্যাসিড, জননতন্ত্রের অ্যাসিড, এগুলো আছে না? আচ্ছা, এখানে 2-3টা জিনিস খালি একটু যোগ করি। যেমন একটা হচ্ছে মাইক্রোবায়োম। কি নাম বলো তো? মাইক্রোবায়োম। এই যে টক দই আমি বলি না, এটা টক দই, এটা দৈনিক খাবার, এটার মধ্যে মাইক্রোবায়োম আছে, এটা তোমার ফার্স্ট লাইন ডিফেন্স হিসাবে কাজ করবে প্রত্যেক দিন। ওকে, দ্বিতীয় হচ্ছে এই যে বমি করা, মলমূত্র ত্যাগ। শুনলে অবাক লাগবে যে ভাই এটা কেমন কথা। হ্যাঁ, এইটার মাধ্যমে আমাদের শরীরের জীবাণু যেগুলো আছে সেগুলো ধ্বংস হয়ে যায়, ঠিক আছে? এই যে এটা প্রথম প্রতিরক্ষা স্তর। ওকে, আচ্ছা, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর যেটা আছে সেটার মধ্যে একটু বলি, এটা কি বলছিলাম এগুলো? আচ্ছা, দ্বিতীয় প্রতিরক্ষার মধ্যে নর্মালি তুমি যেগুলো জানো, ফ্যাগোসাইট, ন্যাচারাল কিলার সেল, কমপ্লিমেন্ট সিস্টেম, পাইরোজেন মানে জ্বর যেটা আছে, এগুলো তুমি জানো। এইখানে যেটা জিনিস খেয়াল রাখবে, জ্বর তো জানোই, রক্ততঞ্চন প্রক্রিয়াটা দ্বিতীয় প্রতিরক্ষা সিস্টেম, রক্ততঞ্চন, এটা হচ্ছে দ্বিতীয় প্রতিরক্ষা ব্যবস্থা, রক্ততঞ্চন দ্বিতীয় প্রতিরক্ষা, ঠিক আছে? আচ্ছা, আর তৃতীয় প্রতিরক্ষা খেয়াল রাখবে আলিম। তবে আলিম আবার কেমন কথা? আলিম স্যারের বই থার্ড দিয়ে দিলেন। হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্টিবডি, আতে হচ্ছে কি অ্যান্টিবডি, অ্যান্টিবডি। তারপর কি? লিতে হচ্ছে লিম্ফোসাইট, লিম্ফোসাইট, লিম্ফোসাইট। আর মতে কি হবে বলো তো কি তোমরা একটু? ম খুব দামি, মেমোরি সেল। কে বলো তো? হ্যাঁ, মেমোরি সেল, মেমোরি সেল, মেমোরি সেল, মেমোরি সেল, মেমোরি সেল। তাই লক্ষ্য করো, প্রথম প্রতিরক্ষায় যা বলছি তার সাথে এটা একটু যোগ করে ফেলো। হ্যাঁ, মাইক্রোবায়োমটা বলে দিলাম, টক দইয়ের মধ্যে থাকে, বমি করা, মলমূত্র থাক। দ্বিতীয় হচ্ছে রক্তদঞ্চন, আর তৃতীয় হচ্ছে আলিম, অ্যান্টিবডি, লিম্ফোসাইট, মেমোরি সেল, অ্যান্টিবডি, লিম্ফোসাইট, মেমোরি সেল, অ্যান্টিবডি, লিম্ফোসাইট, মেমোরি সেল। হ্যাঁ, শোনো, পড়ার পুরা ফোকাস, মানব জীবনের ধারাবাহিকতা, সামারি আর লাইভ পড়াবো শেষ কিছু। তো আমি বলছি না তোমার যে অধ্যায়গুলো সবচেয়ে কঠিন মনে হয় সেগুলো সবচেয়ে ইজি বানাই দিই আমি ইনশাল্লাহ, টেনশনের কোনো কারণ নেই, এখানে পড়ো। তাহলে হচ্ছে অ্যান্টিবডি, লিম্ফোসাইট, মেমোরি সেল, প্রথম, দ্বিতীয়, তৃতীয় প্রতিরক্ষা স্তর, যাতে ভালো করে মাথার মধ্যে থাকে। আচ্ছা, এবার আমরা দেখি যে তুমি উত্তর করতে পারছো কিনা। একটু আস্তে পড়াচ্ছি কেন? কারণ শর্ট সিলেবাসের বাইরে তো অনেকে ভয় পায়, ভয়ের কিছু নেই, এটা বেশি আরাম হবে, ইজি হবে। তাহলে দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা সংশ্লিষ্ট থাকে কোনটা, ঠিক না? তাহলে আমরা দেখি এবার। আচ্ছা, লিম্ফোসাইট, খেয়াল করে দেখো, লিম্ফোসাইট, অশ্রু, সেরুমেন, পিত্ত। আচ্ছা, এখন ইন্টারেস্টিং জিনিস যে ভাই, তাহলে লিম্ফোসাইট যেটা, এটা হচ্ছে ওই যে ন্যাচারাল কিলার সেল আছে না, সেটা দ্বিতীয় প্রতিরক্ষা এইটার মধ্যে আছে। মেডিকেলে আসার মতোই প্রশ্ন এগুলো। তাহলে এটা এখন অশ্রু, সেরুমেন, পিত্ত এগুলো তো হবে না। এই বুঝতেছো আমার কথা আমি কি বলছি? মাথায় আসছে? তখন কিন্তু আবার লিম্ফোসাইট। তারপর উত্তরের অপশন দেখে একটু ইয়া করবা। স্মৃতিকোষ কোন কোষ থেকে উৎপত্তি লাভ করে? স্মৃতিকোষ, স্মৃতি মানে বুঝছো তো, মেমোরি সেল। আচ্ছা, মেমোরি সেল যেটা রয়েছে একটু ভালো করে খেয়াল করো। এটা খেয়াল রাখবা যে মেমোরি, ওই যে স্মৃতিকোষ আমি বলছি না যে ডিস্কের মধ্যে ঢুকে রাখা, ডিস্কই তো একটা মেমোরি। এই বুঝো না কাজের ভেতর মেমোরি কত মানে কি? তার মানে টি লিম্ফোসাইট, লিম্ফোসাইট যেটা, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, স্মৃতিকোষ কোন কোষ থেকে উৎপত্তি লাভ করে? তাহলে এটা হচ্ছে লিম্ফোসাইট। কি থেকে বলো? লিম্ফোসাইট থেকে, মানে হচ্ছে স্মৃতিকোষ হচ্ছে উৎপত্তি লাভ করে। হ্যাঁ, সামারিতে ডিএনএ ভ্যাকসিনটা বলি নেই, ওইটা হচ্ছে লাইভে বলবো এখন। ভ্যাকসিনের যে প্রকারভেদ, ওইখানে ডিএনএ ভ্যাকসিনটা বলি নেই, ওই ডিএনএ ভ্যাকসিনটা বলবো এখন বলার সময়। এমনিতে আরো নতুন সামারি আসবে তো, সেখানে এগুলো থাকবে ইনশাআল্লাহ। কোন অ্যান্টিবডি গর্ভাবস্থা আমরা অতিক্রম করে মায়ের অর্জিত প্রতিরক্ষাকে ভ্রূণ দেহে পরিবহন করে? তাহলে আমরা প্রত্যেকে জানি আইজিজি যেটা আছে, ঠিক না? অম্রাবস্থায়, ঠিক না? মায়ের গর্ভভেদ করতে পারে আইজিজি। এটা দ্রুত আনসার করতে থাকো ইনশাআল্লাহ। 13টা আবার আরেকটু, 13টা আমি কি ছিল 13 নম্বর প্রশ্নটা? দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা সংশ্লিষ্ট থাকে কোনটা? দেখো, অশ্রু, সেরোমেন, পিত্ত এগুলো সব প্রথম প্রতিরক্ষা। আর লিম্ফোসাইট এটা কিন্তু তৃতীয়। আবার ওই ন্যাচারাল কিলার সেলের মধ্যে লিম্ফোসাইট আমরা ধরতে পারি, সেক্ষেত্রে এটা হচ্ছে আবার দ্বিতীয় প্রতিরক্ষার মধ্যে আনা যায়। ওকে, বুঝতে পারছো ইনশাআল্লাহ। আচ্ছা, ফুসফুসে বিদ্যমান ম্যাক্রোফেজ, তা আমরা জানি রক্তের মধ্যে নাম থাকলে, রক্তের মধ্যে থাকলে তার নাম হচ্ছে
মনোসাইট। কি নাম বলো তো? মনোসাইট। তুমি খেয়াল করো, মনোসাইট। এখানে দুইটা ও আছে, ব্লাডের মধ্যে দুইটা ও আছে, তার মানে ব্লাডে থাকলে মনোসাইট। এই মনোসাইট জন্ম হওয়ার মানে সে পৃথিবীতে আসলো, 48 ঘন্টা তার কাছে টাইম আছে, রক্তের সাথে একটু দেখা সাক্ষাৎ করলো, কথাবার্তা হইলো যে আমাকে আমার জায়গায় চলে যেতে হবে। তার জায়গা কোথায়? কেউ কেউ চলে যায় হচ্ছে যকৃতে, কেউ কেউ চলে যায় ফুসফুসে, কেউ কেউ চলে যায় ত্বকে, এক একজন এক এক জায়গায় চলে যায়। তা যকৃতে গেলে তার নাম চেঞ্জ হয়ে যায় কাপ্পার সেল, ফুসফুসে গেলে পালমোনারি অ্যালভিওলাই। হ্যাঁ, অ্যালভিওলাই। আর কি বলে? ত্বকে গেলে হয় ডেনড্রাইটিক সেল। মানে এক একজনের নাম এক এক জায়গায় এক একটা হয়ে যায়। এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করবা। হ্যাঁ, যকৃতে গেলে কাপ্পার কোষ। দাঁড়াও, আমি ওকে অনেক সময় হয় কি জানো, আমি যে জিনিসটা বারবার বলি যে খুব সহজ জিনিস আসলে মাথায় থাকবে না। কোট মাথাটা গেছে না, মাথা যাওয়ার কিছু নেই, এখন ইনশাল্লাহ মাথায় চলে আসবে। তাহলে যেটা বলছিলাম, ফুসফুসে গেলে অ্যালভিওলার হয়ে যাবে না, অ্যালভিওলার ম্যাক্রোফেজ। যকৃতে গেলে কি হবে? যাকে বলবে যকৃত ভাইয়া কাপ্পার সেল। আচ্ছা, ত্বকের মধ্যে যদি যায় তাহলে ত্বক আছে না, কয় না ত্বকের মধ্যে, আমি এটা সামারিতে বলছি না, ত্বকের মধ্যে কয় না ডেনড্রাইট হয়েছে। আচ্ছা, পানি একটু খাইতে হবে। ডেনড্রাইট আসলে অ্যাবসলিউটলি তোমরা বুঝতে পারো যে পানির, আচ্ছা এখানে ইয়া সোডিয়াম পটাশিয়াম। হ্যাঁ, তাহলে ও ইয়ে আছে পাঠান। আচ্ছা, তাহলে হচ্ছে ত্বকের মধ্যে ডেনড্রাইট হয় না, আরে কি কয় না, ড্যান্ড্রফ। ডেনড্রাইট করছে মূর্খ, ডেনড্রাইট। আরে কি বলে এটা নাম? ড্যান্ড্রফ। আরে ভাই, খুশকি, ইয়াটা পানির মগ। তাহলে ওইটার মধ্যে হচ্ছে এই ওই ত্বকের মধ্যে যেটা খেয়াল রাখবা, ল্যাঙ্গারহ্যান্স কোষ বলি। ঠিক আছে, ডেনড্রাইট ল্যাঙ্গারহ্যান্স কোষ, এটা একটু খেয়াল রাখবা। ওকে, ফাইন। আর যদি হচ্ছে যে বৃক্কে যায়, বৃক্কে, এটা আমি সামারিতে বলছি না, মেসেঞ্জিয়াল কোষ। বৃক্কে গেলে কি হবে বলো? মেসেঞ্জিয়াল কোষ। একটু ভালো করে খেয়াল করবা। ওকে, ঠিক আছে, আমি আরো পরে বলবো। হ্যাঁ, ল্যাঙ্গারহ্যান্স কোষ। ওকে, ফাইন, ঠিক আছে। তাহলে এবার বলছে ফুসফুসে বিদ্যমান ম্যাক্রোফেজ। তাহলে এটার নাম কি হবে? ডেনড্রাইটিক মাইক্রোগ্লিয়া। না, মাইক্রোগ্লিয়া হচ্ছে ব্রেইনে, এটা অ্যালভিওলার কোষ হবে। কি হবে? ফুসফুস। আর কি বলে? হ্যাঁ, অ্যালভিওলার ম্যাক্রোফেজ, অ্যালভিওলার কোষ। অ্যালভিওলাস আছে এখান থেকে। হ্যাঁ, ত্বকে হচ্ছে, হ্যাঁ ত্বকে ল্যাঙ্গারহ্যান্স কোষ। হ্যাঁ, ডেনড্রাইট থেকে ডেনড্রাইটিক কোথায় এক জায়গায় ছিল একবার, ল্যাঙ্গারহ্যান্স। হ্যাঁ, ঠিক আছে, ত্বকে হচ্ছে ল্যাঙ্গারহ্যান্স। ওকে, ফাইন। আচ্ছা, কোন টিকাটি জন্মের পর প্রথম দেয়? তাহলে ব্যাসিল ক্যালমেট গুরিন, বিসিজি, যেটা জন্মের পরেই। বার্থ, বিতে বার্থ খেয়াল রাখবা, জন্মের সাথেই নিয়ম। বার্থ, অ্যাট বার্থ, অ্যাট বার্থ মানে জন্মের সময়, তাহলে বিসিজি দেওয়া হয়। ঠিক আছে, যে জন্মের সময় যে টিকাটা দেওয়া হয়। কোনটির উৎপত্তি অস্থিমজ্জা থেকে নয়? আচ্ছা, একটু উত্তর তোমরা করো, আমি তারপরে বুঝাই দিব। এবং দেখো যা পড়াবো, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ওইটা আমি বলবো এখন। ঠিক আছে, শোনো, অস্থির মধ্যে একটা হচ্ছে অস্টিওসাইট, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট আছে না, এটা আমি হচ্ছে মানবদের যে হচ্ছে যে ওই যে চলরঙ্গ চালন আছে না, ওইখানে বলবো এখন, কন্টেনশনের কারণে। একটা হচ্ছে যে যেটা হচ্ছে পূর্ণাঙ্গ অবস্থায়, একটা অপূর্ণাঙ্গ অবস্থায়, একটা পরিণত অপরিণত, ওইটা এখন এখানে আসো, নাহলে আবার এই একসাথে খোঁচর মোচর করে লাস্টে দেখা যাবে মেইন জিনিসই মাথার মধ্যে নাই। ঠিক আছে, বুঝতে পারছো আমার কথা? আচ্ছা, তাহলে উৎপত্তি অস্থিমজ্জা থেকে নয়। আচ্ছা, মনোসাইট অস্থিমজ্জা। লিম্ফোসাইটের মধ্যে ইসোনোফিল, বেসোফিল, এটা তো অস্থিমজ্জা। লিম্ফোসাইটের মধ্যে আসলে মূল ব্যাপারটা, লিম্ফোসাইটের মধ্যে টি লিম্ফোসাইট, এটা থাইমাস থেকে, আর বি লিম্ফোসাইট হচ্ছে এটা কিন্তু মূলত লিম্ফোসাইট যে জিনিসটা, এটা খেয়াল রাখবা যে এরা হচ্ছে যে তৈরি হওয়ার পরে মূলত কেউ বোন ম্যারোতে যায়, কেউ থাইমাসে যায়, কিন্তু এরা কিন্তু বোন ম্যারো থেকে সরাসরি তৈরি হয় না। ওকে, তার মানে এই যে লিম্ফোসাইট, এইটা যেটা রয়েছে, এইটা অস্থিমজ্জা থেকে সরাসরি তৈরি হয় না। ওকে, মেসেঞ্জিয়াল, বৃক্কগুলো হচ্ছে মেসেঞ্জিয়াল। ঠিক আছে, আচ্ছা, ব্রেইনে ডেনড্রাইটিক, ব্রেইনে ডেনড্রাইটিক হওয়ার চান্স আছে। ওকে, ফাইন। ওকে, মানবদের মোট ইমিউনোগ্লোবিনের 75%, এটা প্রত্যেকেই পারবা, একটু তারপর কমেন্টস করো। মোট ইমিউনোগ্লোবিনের 75%। আমি যাচ্ছি এই অধ্যায়টা তোমাদের সবচেয়ে ইজি বানাই দিতে। হ্যাঁ, থ্যাংক ইউ। এটা গরম, এটা দিই, এটা দিই, ওইটা, হ্যাঁ ওইটা আর এটা মিক্সড। ওকে, তাহলে হচ্ছে এই ইয়েগুলো উঠানো হচ্ছে রে, সবগুলো দেখাই হতো আমাকে কীরকম। আচ্ছা, ইমিউনোগ্লোবিন 75% হচ্ছে কি? তাহলে হচ্ছে আইজিজি, এই 19 নম্বর আইজিজি। তোমরা একটু দ্রুত কমেন্টস করলে আমি ফার্স্ট পড়ে, তা নাহলে আমি বলে দিই। অ্যান্টিবডির ভারী ও হালকা শৃঙ্খলা আণবিক ওজন কত?
আচ্ছা ভারী মানে হচ্ছে ভারী খাবার খেতে 50 থেকে 70 টাকা লাগে, মনে রাখার জন্য দই চিরা খাবার। আর হালকা আছে না 23 টাকা, মানুষের ক্রোমোজোম সংখ্যা। তাহলে অ্যান্টিবডি ভারী হচ্ছে 50 থেকে 70 ডাল্টন, না হালকা হচ্ছে 23 ডাল্টন। মনে রাখবা, শোনো যে কোনো তথ্য মনে রাখার জন্য একটা ঘটনার সাথে মিলাবা, জীবনে আর ভুলবা না, ভুলতে চাইলেও ভুলতে পারবে না, ঠিক আছে? হ্যাঁ সামারিতে যা সব কিছুই, আর যেটা যেটা নাই আমি তো আরো নতুন সামারি তো দৈনিক বানাচ্ছি, কিন্তু ওগুলো আসতে 10 নভেম্বরের মধ্যে তো একবার শেষ হয়ে যাবে। মানে শেষ মানে একবার শেষ না, এটা পুরোটাই শেষ হয়ে যাবে, কিন্তু তারপর তো আমরা পড়াইতে থাকবো ইনশাল্লাহ, এবং তখন আরো সুন্দর করে। এইচআইভি ভাইরাস কোন শ্বেতকণিকাকে ধ্বংস করে? তার আমরা প্রত্যেকে জানি এইচআইভি যেটা আছে এটা লিম্ফোসাইট না, যে এইচআইভি হলে আল্লাহ না করো রোগ প্রতিরোধ যে ব্যবস্থাটা আছে এটাই ধ্বংস হয়ে যায়, ঠিক না? আচ্ছা তাহলে আমরা জানি যে কোন শ্বেতকণিকা, ম্যাক্রোফেজ লিম্ফোসাইট এটা করে। বেসোফিল মনোসাইট হবে না, ইসনোফিল মনোসাইট ম্যাক্রোফেজ না, তাহলে ম্যাক্রোফেজ এবং লিম্ফোসাইট। এইচআইভি কি করে? ম্যাক্রোফেজ এবং লিম্ফোসাইট। ওকে ফাইন। আমি চাচ্ছি তোমরা দেখো শর্ট সিলেবাসের বাইরে আমরা সমন্বয় নিয়ন্ত্রণ পড়ছি, আজকে তো পরীক্ষা আছে, এবং হচ্ছে তরঙ্গ না শব্দর যেটা, ওই দুইটা এটা শুরু করছি। আবার হচ্ছে ওই জ্যামিতিক আলোক বিজ্ঞান, শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার প্রত্যেক সপ্তাহে আমরা একটু একটু করে পড়তে থাকবো, এবং এইটা আবার কিন্তু আরেকবার হবে। তার মানে 10 নভেম্বরের মধ্যে তোমার শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো তো কয়েকবার রিভিশন, কত 15-20 বার তো এটা হবে, শর্টের বাইরেরটা হবে। কিন্তু ইন্টারেস্টিং জিনিস, পরীক্ষা শর্টের বাইরেরগুলোর হবে দ্বিগুণবার, শর্টেরগুলো প্রথমে এই 10 নভেম্বরের মধ্যে, 10-12 নভেম্বরের মধ্যে তুমি দেখতে পাবা যে কীভাবে ভিতরে হচ্ছে ওইগুলো জিনিস আস্তে আস্তে কমপ্লিট হয়ে যায়। ক্ষত তৈরি হয়েছে, তাহলে মা হেল্প করবে, আইজিএম। ক্ষত তৈরির প্রতিক্রিয়া কোনটি তৈরি হয়? আইজিএম। নিচের কোনটি ভাইরাসকে নিষ্ক্রিয় হতে পারে? হরমোন না ইন্টারফেরন? ইন্টারফেরন ভাইরাসকে নিষ্ক্রিয় হতে পারে। এটা দ্রুত আমরা আনসার করতে থাকি, ইন্টারফেরন। নিম্নের কোনটি ক্যান্সার রোগের চিকিৎসা ব্যবহৃত হয়? তাহলে ইন্টারফেরন। হেপারিন তো হবে না, হিস্টোন, প্রোটিন, ইমিউনো, ইন্টারফেরন হচ্ছে ক্যান্সার এবং ভাইরাস আক্রান্ত কোষের বিরুদ্ধে কাজ করে। জলাতঙ্ক রোগের প্রতিষেধক, এটা তোমরা বলবা, সহজ প্রশ্ন, তোমরা একটু বলো। বা 21 নম্বরটা আরেকবার দেখান, দেখি নাই ভালো করে। আচ্ছা 21-এ আবার ব্যাক করবো, এই যে ঠিক আছে কি ছিল 21 দেখবো এখন আমরা। তাহলে জলাতঙ্ক রোগের প্রতিষেধক কে আবিষ্কার করছে? আমরা জানি জলাতঙ্কতে ল আছে, লুই পাস্তুর না? জলাতঙ্কের কি আবিষ্কার করছে? 25 নম্বর উত্তর করো। 25 হচ্ছে লুই পাস্তুর। ওকে ফাইন। আর গুটি বসন্তের টিকা হচ্ছে কি বলো? এডওয়ার্ড জেনার। আচ্ছা কত ছিল? 21-এ কি ছিল? এইচআইভি ভাইরাস কোন শ্বেতকণিকা? এইচআইভি করে ম্যাক্রোফেজ এবং লিম্ফোসাইট, ম্যাক্রোফেজ এবং লিম্ফোসাইট, ঠিক আছে? এটা শোনো, পানি খাবা, আসলে পানি খাওয়ার কোনো বিকল্প নাই। এই দেখো, এবং কুসুম কুসুম গরম পানি। এই যে আমি এই এত গরমে আছে না, আমি কিন্তু কুসুম কুসুম গরম পানি খাই, কারণ কি রোগ প্রতিরোধ ব্যবস্থাটা, পারলে একটু লেবু দিয়ে খাবা। হ্যাঁ এবার কারো কি সমস্যা এবার কমেন্টস করো দেখি, 1 মিনিট টাইম দিই পানি খাইতে খাইতে। নাইমা খাতুন শিখা বলতে 20-এ আছে, 20-এ দেখবো এখন। ভোর থেকে পড়া শুরু করে ফেলো প্রত্যেক দিন। গরম পানি খেলে সুবিধা বেশি হবে, না খেলে সমস্যা না, গরম পানি খেলে ভালো, ব্রেইনে অ্যাক্টিভ থাকবে ইনশাল্লাহ। বুঝতে পারছো? মানে আমি পানিটা কত গুরুত্ব দিই তোমার, এটা আমি এক্সাম্পল দেখাই, তাহলে বুঝবা। প্র্যাকটিক্যাল না দেখলে তো বুঝবা না। অ্যাসিডিটি হলে দেখো পানি খাওয়ার জন্য কতগুলো অস্ত্র রেডি করছে, আমি তোমাকে জাস্ট দেখাই, তাহলে তুমিও হয়তো উৎসাহিত হবা। এই যে দেখো এটা, এই যে এটা না, আবার কোম্পানির বিজ্ঞাপন হয়ে গেলে সমস্যা। 2টা দেখছো? তারপরে দেখো এই যে এইটা, দেখতে পাচ্ছ? তারপরে দেখো এই যে এইটা, এগুলো সব পানি। তার মানে পানি হচ্ছে 1 নাম্বার। তারপরে আরেকটা কই গেল রে? তারপরে এই যে এটা তো খাসিয়ে। তারপরে রিভিশন পড়ালেখার জন্য ইনশাল্লাহ আশা করছি যে আগামীকালকে অবশ্যই দিব ইনশাল্লাহ। তার মানে হচ্ছে হ্যাঁ একদম দেখবো যে মাথায় চলে আসবে ইনশাল্লাহ। তাহলে পানি খাইতে হবে রেগুলার, পানি নাই আর ব্রেনের কোনো কাজও নাই, অত ব্রেন কাজ করেই না, জানেও না অবশ্য, এই জন্য কোনো সমস্যা নেই। ও তো কাজ করতেছে না, বুঝতেছে না। ইগনোরেন্স ইজ দ্য ব্লেসিং। হ্যাঁ রুটিন করে, ওকে ফাইন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। কোন অঙ্গটি মানবদেহের প্রতিরক্ষা স্তরের অন্তর্গত? ত্বক, পরিপাক গ্রন্থি, রক্ত, অ্যান্টিবডি। ত্বক হচ্ছে প্রথম প্রতিরক্ষা, এইটা দিয়ে প্রথম হচ্ছে এটা হয়, হ্যাঁ প্রতিরক্ষা হয়। কোন প্রতিরক্ষা স্তরের মধ্যে কোলেস্ট্রাম মায়ের দেহ থেকে শিশুর দেহ? আচ্ছা এখানে আমি 4টা কথা বলছিলাম, তোমাদের খেয়াল আছে? 4টা প্রাকৃতিক সক্রিয় আছে। আরেকবার একটু লিখাই, কারণ অনেকে স্টুডেন্ট খুব ভুল করে, একটু লিখে। হ্যাঁ দেখো 4টা প্রতিরক্ষা ব্যবস্থা এখানে আমি করব। আচ্ছা এইটার মধ্যে আমি 2টা ভাগ করি। হ্যাঁ একটা হচ্ছে প্রাকৃতিক সক্রিয় প্রতিরক্ষা। সক্রিয় প্রতিরক্ষা মানেটা কি?
মানে হচ্ছে প্রাকৃতিকভাবে, মানে ন্যাচারালি। সক্রিয় মানে তোমার শরীর যেটাতে অ্যাক্টিভলি অংশ নিচ্ছে, অ্যাক্টিভ ভয়েস। তাহলে সক্রিয় প্রতিরক্ষা এটা কোথায় হতে পারে খেয়াল করবা? হাসপাতাল বা ক্লিনিকে, হাসপাতাল বা ক্লিনিকে বা ক্লিনিকে। এটা হচ্ছে ডক্টরেরও গড়ে ওঠে, ডক্টরস যারা তাদেরও গড়ে ওঠে, অথবা পেশেন্টস যে আছে তাদেরও গড়ে ওঠে। ঠিক আছে, তাহলে এইটার মধ্যে হচ্ছে প্রাকৃতিক সক্রিয়, তার মানে ন্যাচারালি এটা হয়ে যাচ্ছে। এটার জন্য আলাদা করে কোনো ভ্যাকসিন ট্যাকসিন কিছু দেওয়া লাগতেছে না, জীবাণুর সাথে থাকতে থাকতে ন্যাচারালি এটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা 1 নাম্বার। আচ্ছা, 2 নাম্বার যেটা জিনিস সেটা হচ্ছে প্রাকৃতিক সক্রিয় হয়েছে না, তাহলে এইবার কৃত্রিম সক্রিয় দিব। কৃত্রিম সক্রিয় প্রতিরক্ষা সামারিতে বলছি, কিন্তু আমার মনে হয় কৃত্রিম সক্রিয় প্রতিরক্ষা। তার মানে এইখানে একটা জিনিস ল্যাবরেটরিতে তৈরি করে তোমার শরীরে দিবে। তা ল্যাবরেটরি তৈরি করে কি দেয়? ভ্যাকসিন দেয়। তাহলে ভ্যাকসিনেশন, ভ্যাকসিনেশন যেমন ডিপিটি, ডিপথেরিয়া, পার্টোসিস, টিটেনাস আছে না, বিসিজি, এগুলো যত কিছু আছে এগুলো সবগুলো হচ্ছে কৃত্রিম সক্রিয় প্রতিরক্ষা। তার মানে এগুলো ন্যাচারালি না হয়ে ল্যাবরেটরিতে তৈরি হয়ে তোমার আমার শরীরের মধ্যে দিয়েছে। ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, এরপরে কি আছে? প্রাকৃতিক সক্রিয় জায়গায় নিষ্ক্রিয় প্রতিরক্ষা, নিষ্ক্রিয় প্রতিরক্ষা। তার মানে কি এটা প্রাকৃতিক জিনিস। প্রাকৃতিক জিনিস মানে ল্যাবরেটরিতে তৈরি হয়নি। কি হইতে পারে? মায়ের যে দুধ, মাতৃদুগ্ধ, ঠিক না? তাহলে ওইটাকে আমরা বলি অমরা বা কোলেস্ট্রাম, অমরা বা কোলেস্ট্রামের মাধ্যমে। ঠিক আছে, কোলেস্ট্রাম, এইটার মাধ্যমে মাতৃদেহ থেকে শিশুর শরীরে যে রোগ প্রতিরোধ ব্যবস্থা করে ওঠে, এটা হচ্ছে প্রাকৃতিক নিষ্ক্রিয়। প্রাকৃতিক কেন? মায়ের শরীরে যেটা তৈরি হচ্ছে ন্যাচারালি। নিষ্ক্রিয় কেন? কারণ এটা মায়ের শরীরে তৈরি হচ্ছে, কিন্তু প্রতিরক্ষাটা দিচ্ছে কাকে? শিশুকে। তাহলে এই জন্য শিশু এখানে অ্যাক্টিভলি অংশ নিচ্ছে না, নিষ্ক্রিয় প্রতিরক্ষা, নিষ্ক্রিয়। ঠিক আছে, শাল দুধের মাধ্যমে যেটা হচ্ছে। ওকে, আচ্ছা, এরপরে একটা আছে কৃত্রিম নিষ্ক্রিয় প্রতিরক্ষা। বিশ্বাস করো ভাই, এখন খেয়াল থাকতেছে না, পরীক্ষার হলে এগুলো যে এমন ওলট পালট লাগে, স্টুডেন্ট মাথা ওই সময় হ্যাং হয়ে যায়, পড়ছি খেয়াল নাকি। বিশ্বাস করো, আমি বলছি সত্যি কথা। তাহলে কৃত্রিমে এমন একটা জিনিস যেটা নিষ্ক্রিয়, এটা কোথায় হতে পারে? যেমন একটা লোক রোগে হচ্ছে আক্রান্ত হয়েছে, তারপরে সেই রোগ থেকে সুস্থ হয়েছে। সুস্থ হওয়ার পরে তার শরীরে কিন্তু রোগ প্রতিরোধ, ওর সাথে ফাইট করার একটা ক্যাপাসিটি তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তার মানে রোগ থেকে সেরে ওঠা ব্যক্তির শরীরের যে সেরামটা, সেইটা যদি হচ্ছে অন্য কারো শরীরে প্রবেশ করে দেয়, তাহলে সেটা হচ্ছে কৃত্রিম নিষ্ক্রিয় প্রতিরক্ষা। ওকে, আমার মনে হয় ইনশাল্লাহ বুঝতে পারছো। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এটা খেয়াল থাকবে তো আমি কি বলছি। তাহলে এইটা ভালো করে একদম মাথার মধ্যে রাখবা ইনশাল্লাহ, তাহলে ইনশাল্লাহ কারেক্ট হয়ে যাবে। ওকে, এবার আমরা তাহলে চলে যাই। এটা কিন্তু ভালো করে খেয়াল করবা যাতে এখান থেকে একটাও ভুল না হয়। আচ্ছা, এইবার লক্ষ্য করো। আচ্ছা, এইবার কোথায় ছিল? কোন প্রতিরক্ষা স্তর মধ্যে কোলেস্ট্রাম বা শাল দুধ মায়ের দেহ থেকে শিশুর দেহে প্রবেশ করে? তাহলে মায়ের দেহ থেকে শিশুর দেহে। উত্তর করো 27 নম্বরটা। এখন উত্তর করো, দেখি যে এখন বলতে পারছো কিনা। এখনই কিন্তু পড়াইলাম। তার মানে মায়ের দুধ থেকে আস্তে আস্তে, তার মানে এটা প্রাকৃতিক কিন্তু হচ্ছে নিষ্ক্রিয়। তাহলে প্রাকৃতিক সক্রিয় না, কৃত্রিম সক্রিয়। প্রাকৃতিক অক্রিয় মানে কিন্তু নিষ্ক্রিয়, এটা জানাতে হবে। অক্রিয় মানে যে নিষ্ক্রিয়। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কবে? প্রাকৃতিক অক্রিয় প্রতিরক্ষা, 27 নম্বর। ওকে, আচ্ছা, অ্যান্টিবডি তৈরি করে নিম্নের কোনটি? তা আমরা প্রত্যেকে জানি, এটা উত্তর করো 28 নম্বর। অ্যান্টিবডি তৈরি করে আমরা জানি যে অ্যান্টিবডি বানানটা কি? এ দিয়ে না? হ্যাঁ ভাই, এ তো। এর পরের বর্ণ কি? বি। তাহলে বি লিম্ফোসাইট। অ্যান্টিবডি তৈরি করে কে? বি লিম্ফোসাইট। অ্যান্টিবডি তৈরি করছে বি লিম্ফোসাইট। এই বুঝতেছ? অ্যান্টিবডি তাইলে বি লিম্ফোসাইট। ওকে, এর পরের বর্ণ বি লিম্ফোসাইট। মাথায় থাকবে ইনশাল্লাহ, অ্যান্টিবডি বি লিম্ফোসাইট। মানবদেহে ইন্টারফেরন যেটা গ্লাইকোপ্রোটিন, কি হবে বলতো? গ্লাইকোপ্রোটিন। এখন প্রশ্ন হচ্ছে যে এটা গ্লাইকোপ্রোটিনটা কেমন গ্লাইকোপ্রোটিন হবে? বুঝতেছো আমার কথা? এটা যদি একটা ক্ষুদ্র গ্লাইকোপ্রোটিন, কি হবে বলতো? ক্ষুদ্র গ্লাইকোপ্রোটিন। তাহলে ক্ষুদ্র গ্লাইকোপ্রোটিন, ইন্টারফেরন, ক্ষুদ্র গ্লাইকোপ্রোটিন। হ্যাঁ, ডেইলি রুটিনটা দেবো তো। টক্সয়েড ভ্যাকসিন, টিটেনাস আর কি ছিল জানি? টিটেনাস এবং ডিপথেরিয়া ছিল না? টিটেনাস, টক্সয়েড। হ্যাঁ, তাহলে টক্সয়েড ভ্যাকসিন উদাহরণ হচ্ছে টিটেনাস। ওকে ফাইন, টিটেনাস। আচ্ছা, এগুলো একটু বলতে পারবা যে কোনটা কি? টাইফয়েড, যেটা বললো শক্তিহ্রাস। পোলিও, এসিআই কয়েল দিয়ে পড়তে পারছে না? এসিআই, এটা হচ্ছে পোলিওটা হবে কিসের মধ্যে যাবে? কম নিষ্ক্রিয়।
মামস, মামস এটা হচ্ছে শক্তিরাশ। ব্রেনে ঢুকতেছে। প্রিপারেশন নিলে কি স্যার ভার্সিটির প্রিপারেশন 70% হয়ে যাবে স্যার? অনেক ক্ষেত্রে হয়ে যায়, অনেকটা তো হয়ে যায়, কিন্তু ওই যে কমন কিছু জিনিস তো হয়ে যায়। হ্যাঁ, দেহের সকল ধরনের তরল পথে কোনটি পাওয়া যায়? দেহের সকল তরল, তাহলে গট IgG হবে, সকল তরলে পাওয়া যায় IgG। আচ্ছা, বুকের দুধে কোন ধরনের ইমিউনোগ্লোবিন থাকে? IgA। মাতৃদুগ্ধে থাকে হচ্ছে IgA। আচ্ছা, মানবদের সর্ববৃহৎ অঙ্গ কোনটা? অঙ্গ এটা হচ্ছে, শোনো, যকৃৎ হচ্ছে সবচেয়ে বড়, হচ্ছে অন্তঃক্ষরা আর কি বলে মিশ্র গ্রন্থি একটা, আর ত্বক যেটা এটা সর্ববৃহৎ অঙ্গ। এটা কিন্তু অনেক স্টুডেন্ট হচ্ছে ভুল করে, বুঝতে পারছেন আমার কথা? অনেকে যকৃৎ দিয়ে দেয় না, এটা হচ্ছে ত্বক। এই যে একজন বলতেছে বোনাফাইড মিনিং কি স্যার? কেন তোমাকে কব আমি? সর্ববৃহৎ অঙ্গ হচ্ছে ত্বক। আমি বলছি না যেই সময় প্রশ্ন করার টাইম দিব সেই সময় কবা, পার হয়ে গেলে তো হবে না। নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় ভ্যাকসিন কোনটা? শোনো, যে কোনো জায়গায় খেয়াল রাখবা, বোনা শব্দটা আসছে বেনি থেকে। এটার মানে যেমন বেনিফিট, বেনিফিশিয়ারি, মানে হচ্ছে অথেন্টিক জিনিস, খাঁটি জিনিস, ঠিক আছে? আবার খেয়াল রাখতে, আর বোনাতে আসছে বোন থেকে, তোমার বোন হচ্ছে তোমার খাঁটি, ঠিক আছে? তাহলে বোনাফাট মানে অথেন্টিক জিনিস, খাঁটি জিনিস। এগুলো আমি পড়াবো। আমি সামনে যে মেড ইংরেজিকে শুরু হচ্ছে না সামনে, ওটাতে ইনশাল্লাহ প্রথম থেকে আমরা হচ্ছে করাবো, ওই যে ওটাকে কি বলে, ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট, প্রথম থেকে একটু একটু করে দেখবা যে ইনশাল্লাহ মাথায় ঢুকবে। এই রাজীব জুয়ারদার এক্সাম অবশ্যই চালু হয়েছে। সোডিয়াম পটাশিয়াম শুনতেছি এখন চালু হয়েছে কিনা, আমি তো নিজেই চালু করে দিয়েছি সকালেই, মানে প্রশ্নটাই বসাই দিয়েছি। নিষ্ক্রিয় ভ্যাকসিন, শক্তিরাশ নিষ্ক্রিয়, ওই পরীক্ষাটা চালু হয়েছে না? স্টুডেন্ট কমেন্টস করতেছে, গ্রুপে বোধহয় পোস্ট দেন নাই না? তাহলে বোধহয় দেখে নেই, চালু হয়নি। হ্যাঁ হয়েছে, ওই যে দেখছো, আন্দাজে না দেখে একটা কইলে তো আর কি, আর জরিমানা তো নাই, ঠিক না? তাহলে নিষ্ক্রিয়, তাহলে পোলিও ভ্যাকসিন। হ্যাঁ, টিটেনাস হচ্ছে টক্সাইড, হেপাটাইটিস বি হচ্ছে সাব ইউনিট, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস সাব ইউনিট, ঠিক না? বুঝতেছ? হ্যাঁ, তাহলে হচ্ছে পোলিও ভ্যাকসিন নিষ্ক্রিয়। তাহলে এই যে ভ্যাকসিনের প্রকারভেদ, ইমিউনোগ্লোবিনের প্রকারভেদ, প্রথম দ্বিতীয় তৃতীয় প্রতিরক্ষা ব্যবস্থা, তারপরে হচ্ছে যে তোমার ওইটাকে বলে যে হচ্ছে কোন সময় কোন টিকাটা দিতে হবে, তারপরে যে প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে প্রাকৃতিক সক্রিয়, প্রাকৃতিক নিষ্ক্রিয়, কৃত্রিম সক্রিয়, কৃত্রিম নিষ্ক্রিয়, এগুলো সবগুলো জিনিস ভালো করে। জাহানারা বেগম, সিনোনিম তো অনেক, আমাদের কাছে পরে যদি খেয়াল না থাকে তাইলে থাকবে না, এটা বলতে পারি। কিভাবে আমি পরে দেখিও, তাহলে বুঝতে পারবো ইনশাল্লাহ। অন্য কেউ তো তোমাকে দেখে দেখে কবে যে এটার বাংলা এটা, আর আমি কিভাবে পড়াই সেটা তো দেখতে পাবো ইনশাল্লাহ। অনেক ভিডিও এমনিতে আছে, দেখলে বুঝতে হবে। এটা হচ্ছে নিষ্ক্রিয়, হচ্ছে কি পোলিও ভ্যাকসিন। ইমিউনোগ্লোবিনের বিভিন্ন শ্রেণীর মধ্যে মানব দেহের নিম্নের কোনটি সবচেয়ে বেশি পরিমাণে বিদ্যমান? ইমিউনোগ্লোবিন এর বিভিন্ন শ্রেণীর মধ্যে মানব দেহের নিম্নের কোনটি সবচেয়ে বেশি? তাহলে যে কেউ জানে সবচেয়ে বেশি থাকে IgG। বুঝতেছো আমার কথা? IgG যেটা আছে সেটা সবচেয়ে বেশি থাকবে। সামারিগুলো মজা লাগে না করতে? প্রত্যেকটা মনে হয় ক্লাস কেমন মজা না? উনি মানবদের সবচেয়ে বড় অ্যান্টিবডি, তাহলে আকারে সবচেয়ে বড়। আমি বলছি একটু আগে, উত্তর করো 36 নম্বরটা, তোমরা উত্তর করো। এবং কত মজা না, পড়া কিন্তু একটা মজার জিনিস। আন্তিকা আক্তার জুই, হ্যাঁ তোমার কথা কি, তোমার আমি ওই যে কি নাম, পরীক্ষা দেওয়ার, তোমার নাকি গার্ডিয়ানের মোবাইল দিয়ে দেওয়া যায়, তোমারটা দিয়ে দেওয়া যায় না? তাহলে নেটওয়ার্কের কোনো ইস্যু আছে? সবাই তো দিচ্ছে তোমারটা, এটা ছাড়া। আন্তিকা আক্তার জুই, হেলিয়াম নিয়ন বলে দিচ্ছে। আবার কি সমস্যা তোমার? ওটা তো সমাধান হয়ে যাওয়ার কথা। বড় হচ্ছে মেগা IgM। ওকে, না বই না পড়লেও চলবে, এটা ঠিক না, বই পড়তে হবে। আমি বইয়ের জিনিসটা, ওই যে আন্তিকা আক্তার, ওই যে পরীক্ষা দিতে পারতেছিল না 4-5 দিন, ওর সমাধান হয়েছে কিনা একটু দেখিও তো। জানি, দেখলাম ওর নামটা দেখি, আন্তিকা আক্তার জুই। হ্যাঁ, এ তো মনে হয় আমার যতদূর খেয়াল করে, যাই হোক ভুল হতে পারে। আচ্ছা, টক্সিন প্রশমনে হেল্প করে, টক্সিন প্রশমন ক্লিয়ার হয়েছে, তাহলে তো হইলো। আর কি সমস্যা? স্যার কোনো ডিভাইসেই দেওয়া যায় না, ও এখন বলতে স্যার কোনো ডিভাইসে দেওয়া যায় না। আচ্ছা, তাইলে আমাদের যে একেবারে চিফ ইঞ্জিনিয়ার যিনি, ওনার নাম্বারে দিয়ে ওনার সাথে যোগাযোগ করে দাও। স্যার কোনো ডিভাইসে দেওয়া কেন রে? তোমারটাতে এটা আন্তিকা,
কাছে যে এই যে স্যার কোনো ডিভাইসই দেওয়া যায় না, কালকে নাকি অফিসে ফোন করে তুমি জানাইছো যে পরীক্ষা দেওয়া গেছে, খুশি এখন? তাহলে ওরা কি এমনি করছে আমার সামনে এসে? নীল আকাশ কি এটা? আকাশের রংধনু বুকমারিং ক্লাস তো দেওয়া হয়েছে, তোমরা তো কইছো যে লাগবে না, এখন তো না দিলেই ভালো। এখন আবার চাচ্ছ জ্ঞান, তোমরা তো কইছো যে পিডিএফ দিলে হবে। ক্লাস তো রেডি আছে, ইচ্ছে করে দিচ্ছে না। টক দই সকালে খাও, সন্ধ্যায় খাও, বিকালের দিকে, দুই টাইমে ভালো। আচ্ছা 37 নম্বরটা শোনো, পিডিএফে ভালো। ওই যে রাজীব জয়ারদা বলছে স্যার পিডিএফে আনা, তাহলে আর কি দরকার? আচ্ছা তাহলে নিচে কোন অ্যান্টিবডি টক্সিন প্রশমনে উপযোগী? তাইলে টক্সিন প্রশমন, তার মানে আছে আইজিজি। আইজিএমও কিন্তু টক্সিন প্রশমন করে, যদি জি না থাকে তাহলে এম দিবা, খেয়াল রাখবে। মাও তোমার জীবনে টক্সিন প্রশমন করবে। হ্যাঁ হ্যাঁ মিজান, আইজিজি এটা হচ্ছে অ্যান্টিবডি, হচ্ছে টক্সিন প্রশমনে উপযোগী। আচ্ছা তারপরে চলে যায় দেশ শতকরা কত ভাগ অ্যান্টিবডি আইজিজি? এটা হচ্ছে 75 থেকে 80%, সি নাম্বারটা। 80 থেকে 85 ওইটা অত ভালো না, 75 থেকে 80 সব জায়গায় আছে। কোন কোষ ম্যাক্রোফেজে রূপান্তরিত হয়? ও মেডিকেল অ্যাডমিশন আসছে, ম্যাক্রোফেজে তাহলে মনোসাইট হবে, এটা তো জানোই। মনোসাইট যেটা সেটা হচ্ছে ম্যাক্রোফেজে রূপান্তরিত হয়। কোনটি লিভার লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন? হ্যাঁ এটা বলবা, সামারিতে অলরেডি আমরা বলছি। লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন কোনটা? হ্যাঁ সামারিগুলো ভিডিওর সাথে সাথে পরে নেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু ওই যে আমি বলছি না যে কেউ যদি একটা জিনিস কখনো কয় যে না দিলেও হয়, আমি চেষ্টা করি যে না বাদ ডিলিট করো। লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, তাহলে আমরা জানি হাম, ঠিক না? এটা হচ্ছে লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। হ্যাঁ লাইভ অ্যাটেনুয়েটেড, ওকে ফাইন, তাহলে এটা হচ্ছে হাম। নিচের কোনটি অ্যান্টিজেন না? প্রোটিন অ্যান্টিজেন, পলিস্যাকারাইড, লিপোপ্রোটিন। লিপিড কোনো অ্যান্টিজেন হতে পারবে না, কেন? কারণ প্রোটিন একটা অ্যান্টিজেন হতে পারে, পলিস্যাকারাইড হতে পারে, লিপোপ্রোটিন, কিন্তু লিপিড হতে পারবে না। ডি নাম্বারটা। মানুষের যকৃতে অবস্থানকারী ম্যাক্রোফেজের নাম কাপ্পার কোষ, জানো এটা দ্রুত পড়ি। রক্তে প্রবেশিত কিমির লার্ভা অ্যালার্জি অ্যান্টিবডি ধ্বংস করে কোনটা? ইসোনোফিল। ইন্টারফেরন কাজ নয়, অনাক্রমতাকে নিয়ন্ত্রণ করা, ঠিক আছে, এটা অ্যান্টিবডি নিয়ন্ত্রণ করা, ঠিক আছে। হরমোন উৎপাদনে সাহায্য করা, হরমোন উৎপাদনে, এটা আনসার করো তো, 44 নম্বরটা বলতে পারো কিনা? এটা হরমোনের সাথে কোনো সম্পর্কই নেই, এটা হচ্ছে ন্যাচারাল কিলার কোষের ক্ষমতা বংশবৃদ্ধি করা। সি নাম্বারটা মিথ্যা, ইন্টারফেরনের কাজ নয় কোনটি? সি নাম্বারটা। নিম্নে কোনটা আমিষ জাতীয় উপাদান কিন্তু এনজাইম না? টায়ালিন, এটা আমিষ এবং এটা হচ্ছে একটা এনজাইম। গামা গ্লোবিউলিন, এটা প্রোটিন মানে এনজাইম, আর কি হলো আমিষ কিন্তু এনজাইম না, এটা হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে। গামা ট্রোপোনিন, ট্রোপোনিন, লাইপেস, এগুলো সবগুলো হচ্ছে তোমার এনজাইম, কিন্তু গামা গ্লোবিউলিন এটা অ্যান্টিবডি তৈরি করে। তাহলে 45-এর বি নাম্বারটা। ওকে, এই 45-এর ডি না রে বাবা, গি, কারণ লাইপেস এটা কিন্তু একটা আমিষ জাতীয়, কারণ সবগুলো এনজাইমে হচ্ছে আমিষ জাতীয়। আর বাবা যেই এনজাইমটা এটা লিপিড ডাইজেশনে হেল্প করে, কিন্তু এটা তো একটা প্রোটিন। ওকে, এবং এটা হচ্ছে একটা মানে ও কাজ করতেছে লিপিডে, কিন্তু নিজে হচ্ছে প্রোটিন। যেমন টায়ালিন, ওর কাজ করতেছে শর্করাতে, কিন্তু সে নিজে হচ্ছে একটা প্রোটিন। বুঝতেছে আমার কথা? এই 45-এর গামা গ্লোবিউলিন। ওকে, কোনটি সবচেয়ে ক্ষুদ্র অ্যান্টিবডি? ক্ষুদ্র হচ্ছে আইজিজি, ক্ষুদ্র। গুটি বসন্তের টিকা আবিষ্কার করছেন কে? এটা তোমার উত্তর করো, পারবা? করো একটু। 47 না, পড়া কিন্তু ইজি, ঠিক না? অল্প অল্প করে বললে কিছুই না, কিচ্ছু না। তারপর রাতে আজকে আসবো আবার ইনশাল্লাহ, এসে আবার হচ্ছে যে ইয়া পড়বো আজকে, যেটা বলে যে কি বলে শর্ট সিলেবাসের বাইরের দরকার ইয়াটা পড়বো একটু। কাজ শক্তি ক্ষমতা আছে, আর একটা ছিল কি জানি আমাদের, আরেকটা অধ্যায় ছিল, দেখবো এখন রুটিনে আছে ইনশাল্লাহ। তাহলে ক্ষুদ্র অ্যান্টিবডি 46 হচ্ছে। আচ্ছা, গুটি বসন্তের টিকা হচ্ছে এডওয়ার্ড জেনার, 47 সি। জ্বর সৃষ্টিকারী যৌগ সমূহকে এক কথা কি বলে? 48 নাম্বারটা একটু বলতো। পাইরোজেন, সাইটোকাইন, পারফরিন, প্রোটিয়াস। 48 প্রত্যেকে জানো, পাইরো মানে হচ্ছে আগুন, জ্বর, তাহলে জ্বর পাইরোজেন। শক্তিরাস ভ্যাকসিনের অন্তর্গত নয় কোনটা? শক্তিরাস ভ্যাকসিন। কলেরা, এসিআই কয়েল দিয়ে পড়াইতে বসছি না, তাহলে টাইফয়েড হচ্ছে
শক্তি হ্রাস, বাম শক্তি হ্রাস, পানি বসন্ত। তাহলে কলেরা যেটা এসিআই কয়েল দিয়ে পড়তে বসছে, এসিআই হেপাটাইটিসে কলেরা, এটা হচ্ছে নিষ্ক্রিয় ভ্যাকসিন 49-এর। ওকে, নিষ্ক্রিয় ভ্যাকসিন অন্তর্গত। নিষ্ক্রিয় শক্তি নিষ্ক্রিয় এসিআই, হেপাটাইটিস এ, কলেরা, ইনফ্লুয়েঞ্জা, পোলিও, র্যাবিস। তাহলে টিটেনাস, এটা তো টক্সয়েড, এটা নিষ্ক্রিয় ভ্যাকসিনের অন্তর্গত না, টিটেনাস। বুঝতেছ আমার কথা? মাথায় আসতেছে? হ্যাঁ, বোটানি ফার্স্ট চ্যাপ্টারের কাজ ক্ষমতা, হ্যাঁ এই দুটা, এটা পড়াবো। আজকে আছে, রাতে আছে, কালকে তো এমনিতে তোমাদের কালকে আবার দুপুরে পড়াবো, রাতে পড়াবো। দেখবা যে সব পড়া আস্তে আস্তে একদম লং টার্ম, ঠিক আছে? দেখবা যে সবগুলো আবার রিভিশন চলতে থাকবে, সিস্টেমেটিক ওয়েতে সাজাইছি ইনশাল্লাহ। শক্তি হ্রাস ভ্যাকসিনের উদাহরণ 9 কোনটা? শক্তি হ্রাস, তাহলে পোলিও এটা হচ্ছে নিষ্ক্রিয়, টাইফয়েড, মিজলস, মাম্পস এটা শক্তি হ্রাস। তাহলে পোলিও 51 হচ্ছে, হ্যাঁ শক্তি হ্রাস ভ্যাকসিন। এবার কমেন্টস করো তো কার কি সমস্যা। হ্যাঁ, রাতে 9টাতে ইনশাল্লাহ আসবো, ইনশাল্লাহ, ঠিক আছে? 51। কারো কোনো সমস্যা থাকলে বলো। জিকে বাকি ছিল স্যার? হ্যাঁ, জিকে তো মেডি ইংলিশ জিকে তো শুরু হয়নি, শুরু হবে। ওইখানে তো জিকে আবার সামারি পাবা, লাইভ পাবা, টেনশন করো কেন? Sir, in the sentence, I cannot bear this any longer. The word longer is functioning as an adverb, not a noun. It modifies the verb. এটা কাই কইছে রে মূর্খ? If longer were a noun, it would refer to an actual length or a person who lengthens something. এলে কি চ্যাটজিপিটির উত্তর নাকি? মোল্লা জাহিদুর রহমান ফাহিম, চ্যাটজিপিটির চাইতে বাপ হচ্ছে আমি। ইংলিশে কি বুঝে চ্যাটজিপিটি? ফালতু মার্কা জিনিস। এটা কে কইছে? I cannot bear this any longer. Any এর পরে যে শব্দটা, এটা 100% নাউন। এটা আবার কিসের অ্যাডভার্ব? কাই কইছে এটা? হ্যাঁ, মূর্খ, ঠিক আছে? এটা হচ্ছে নাউন। 6 ইউনিটের বই একটু লেট হবে, টেনশনের কারণে পেয়ে যাবে। আচ্ছা, নীল আকাশের রংধনু, ওই তরঙ্গের ওই ভিডিও তুমি যেটা বলছো না, ওইটার সামারি তৈরি করা আছে, ওটা দেবে। ওটা দেয়নি, খেয়াল হারিয়ে গেছে বোধহয়। আচ্ছা, ঘড়ির কাঁটার কৌণিক বেগ যেটা, ইনকোয়েটিভ ভার্ব তো বলছি একবার, যে ভার্বটা পরিবর্তনের সূচনা বোঝায় সেটা ইনকোয়েটিভ ভার্ব। যেমন তোমার ধরো যে দি ম্যান ইজ গ্রোয়িং ওল্ড, বলছি না, লিঙ্কিং ভার্ব যেগুলো আছে সবগুলো। তারপরে ইট ইজ বিকামিং ডার্ক, ঠিক আছে? ওই বিকামিং শব্দটা যেটা থাকবে সেটা হয়ে যাবে তোমার হচ্ছে ইনকোয়েটিভ ভার্ব। হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এই মোল্লা জাহিদুর রহমান ক্লিয়ার হয়েছে? ওইটা উত্তর তোমাকে কে বলছে? কি চ্যাটজিপিটি না অন্য কেউ বলছে? মানে তোমার ব্যাখ্যাটার খোসর মোসর দেখে মনে হইল। এনি লঙ্গার কেন হচ্ছে অ্যাডভার্ব হবে? কি কারণে হবে? কোন জায়গায় আছে এটা? ফালতু মার্কা জিনিস। এটা নাউন হবে। এনি হচ্ছে ডিটারমিনার, ডিটারমিনার পরে একটা শব্দ থাকলে, আই ক্যান নট বিয়ার দিস এনি লঙ্গার, এটা অ্যাডভার্ব কেন রে? এটা কে কইছে এটা? ইংলিশের একেবারে বেসিক সেন্সের অভাব আছে। আই ক্যান নট বিয়ার দিস এনি লঙ্গার, আর ডিটারমিনার উপরে একটা শব্দ আছে, এটা আবার কি কারণে আছে? ইনফিনিটিভ মার্কারটা কি? 2 প্লাস ভার্ব, 2 হচ্ছে ইনফিনিটিভ মার্কার, 2 প্লাস ভার্ব। ওকে, আমার মনে হয়। আচ্ছা, ঘড়ির কাঁটা কৌণিক বেগ, ওমেগা সমান টয়েস পাই এন বাই টি। এই যে ঘড়ি আছে না, এটা দিয়ে সামারিতে বুঝাইছি তো। যখন তোমাকে বলবে সেকেন্ডের কাঁটা, তখন দিবা হচ্ছে 60 দিয়া। যদি মিনিট তাহলে 60 গুণন 60, আর যদি ঘন্টা তাহলে 60 গুণন 60 গুণন 12 টাইম। সেকেন্ড হলে এই যে এটা 60। ওমেগা সমান টয়েস পাই এন বাই টিটা হচ্ছে সেকেন্ডের ক্ষেত্রে শুধু 60, মিনিটের ক্ষেত্রে মিনিটের মধ্যে সেকেন্ড ঢুকানো আছে 60 গুণন 60, আর ঘন্টার ক্ষেত্রে 12 ঘন্টার কাটা না, 60 গুণন 60 গুণন 12। মেন বই তো সারাদিনই পড়বা, আমাদের লেকচার টিয়া করার পরে সারাদিন বাকি যে টাইম আছে মেন বই পড়বা, ঠিক আছে? মাথায় ঢুকছে? নীল আকাশের রংধনু না কি নাম? মাথায় ঢুকছে তো ইনশাল্লাহ? ও ফাইন। আচ্ছা, ফুসফুসে বিদ্যমান ম্যাক্রোফেজ কোষ কি নামে? ফুসফুসে বিদ্যমান, ফুসফুস, অ্যালভিওলার কোষ, জানো এটা? হয়ে গেল। তাহলে দেখো যে এখানে আমরা যে সামারিক মানে যে যদি মেডি ইংলিশ এবং জিকে, এইটার আমরা আল্লাহর রহমতে কালকে যদি আমরা পেয়ে যাই, ওটাকে কি বলে ওই ওয়েবসাইটের মাধ্যমে, ওই যে তোমার
মানে আমাদের টাকা ঢোকার যতগুলো নাম্বার আছে সবগুলো প্রায় ভর্তি হয়ে গেছে। এই জন্য আমরা ওই বিজ্ঞাপনটা দিচ্ছি না যে সরাসরি যে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে যে ঢোকার যে সিস্টেমটা, ওইটা হয়ে গেলে লাইক আই সেড ইউ আর অলওয়েজ ওয়েলকাম টু স্টে। এটা মূলত লাইক শব্দটা যে আছে এটা মূলত আই সেড আর ইউ আর অলওয়েজ ওয়েলকাম। এই যে ওয়েলকাম শব্দটা আছে না, এই যে ইউ আর অলওয়েজ ওয়েলকাম, ঠিক আছে? তাহলে এখানে ইউ আর অলওয়েজ ওয়েলকাম, এখানে একটা ফাইনাইট ভার্ব, সেইড একটা ফাইনাইট ভার্ব, দুইটা ফাইনাইট ভার্বের মধ্যে কানেকশন তৈরি করছে, এই জন্য লাইকটা কনজাংশন, ঠিক আছে? লাইক আই সেড এটা কনজাংশন। এবং এরকম অলরেডি তুমি উদাহরণ পড়ছো, দো দো দিয়ে এরকম বাক্য ছিল কনজাংশন, খেয়াল আছে তোমাদের? আমি পড়াইছিলাম দো দিয়ে বাক্যের প্রথমে ছিল, এটা দেখো সামারিতে লাইভে আমি পড়াইছি। হ্যাঁ, তাহলে এই কাল কোন বিষয়ের এক্সাম? আজকে দুইটা এক্সাম আছে, তার মধ্যে একটা চালু হয়েছে আর একটা হচ্ছে যে সন্ধ্যার পরে চালু হয়ে যাবে, ঠিক আছে? দুইটা এক্সাম আজকে আছে। কালকে তুমি রুটিনে দেখো তো কালকে কি আছে, রুটিনে যেটা থাকবে সেই অনুযায়ী আমি দেখবো। এখন কালকে কি নর্মালি তো রবিবার কোনো এক্সাম থাকে না, সোমবার থাকবে। তাহলে আর কারো কোনো সমস্যা? ক্লিয়ার? স্যার রুটিনের এক্সামগুলো হবে কবে, কোনটা হয় বুঝি না। আচ্ছা রুটিনের এক্সাম বুঝে না, না রুটিনটা দেখাই তো, কেন না বুঝে সে, দেখি তো লেখাই থাকে, এটা না বুঝার কি? আমি তো বুঝতেইছি না রে, আমি কি মানে সহজ জিনিস না বুঝার কি আছে? রুটিনের এক্সাম বলে বুঝতেছে না, কই রুটিনটা দেখি। আচ্ছা দেখি আমরা রুটিনের কি আছে, লক্ষ্য করো। এই যে 21 তারিখে আজকে ওই যে তোমাদের হচ্ছে তরঙ্গ আর ইয়া, এখানে কোনো এটার কোনো পরীক্ষা নেই, কিন্তু তরঙ্গ আর ইয়া শর্ট সিলেবাসের বাইরেটা আছে। 23 তারিখে তোমার পরীক্ষা থাকবে হচ্ছে কি এই যে কোষের গঠন, এইটা তার সাথে থাকবে কাজ শক্তি ক্ষমতা। 22 তারিখে কোনো পরীক্ষা নেই। আমরা চাইলে 22 তারিখে আজকে যেটা পড়াইলাম এটা চাইলে আমরা 22 তারিখে এক্সট্রা পরীক্ষা নিতে পারি, সেটা এক্সট্রা। যদি চাই আমরা হচ্ছে যে এই যে দেখো যে অন্য যে কোনো একদিন নিতে পারি, কিন্তু সিলেবাস অনুযায়ী আজকে তোমার পরীক্ষা শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার, এবং এই শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারে ডাবল পরীক্ষা হবে সকাল 10টা থেকে রাত 11:55, ঠিক আছে? সকাল 10টা থেকে রাত 11:55 মধ্যে। ওকে, এক্সামের জন্য কিছু সামারি পড়লে আনা আপনাকে নিউজ চ্যাপ্টার ফুল তো শেষ হয়নি, কি এক্সামের জন্য সামারি আগে পড়বা, আমি যেটা দিলাম, তার সাথে বইয়ের মার্কিং করা অংশ যেটা আমরা দাগাই দিয়েছি সেটা, বুক মার্কিং ক্লাস যদি দিয়ে দিই সেটা বললাম, প্র্যাকটিস বুক পড়লা, কোশ্চেন ব্যাংক পড়লা, ডাইজেস্টটা দেখলা, লাইভ ক্লাস করলা, আবার হচ্ছে মেইন বইটা পড়লা, পড়ে তারপরের দিন আবার হচ্ছে সুন্দর করে পরীক্ষা দিলে, বাস হয়ে গেল, ঠিক আছে? ওকে, হ্যাঁ এই রুটিন তো গ্রুপে দেওয়া আছে, রাজীব জুয়ারদার রুটিন গ্রুপে দেওয়া আছে, দেখো পিন পোস্ট করে দেওয়া আছে। ওকে স্যার, আগের দিনে যা পড়া তাই পরের দিন পরীক্ষা হবে। হ্যাঁ আগের দিন যা পড়া, তা রুটিনটা দেখলে তো আরে কি মূর্খ নাকি? যেমন তোমার 22 তারিখে কোনো পরীক্ষা নাই, কিন্তু আমরা আজকে রাতে আমি বলে দেবো যে কালকে এটা পরীক্ষা, আমি দৈনিক 2বার আসতেছি না, এটা তো বলে দিলাম। তা কালকে তো আগামীকাল কোনো ক্লাস আছে নাই, কিন্তু আমি এক্সট্রা ক্লাস নিচ্ছি, কেন? পড়াটা একটু আগায় যাক, রিভিশন করে একটু ভালো লাগবে, ঠিক আছে স্যার? জি স্যার, স্যারের তো সামারি, হ্যাঁ ইনশাল্লাহ একদম দেখবা পড়া মুখস্থ হয়ে যাবে, আমি তো বললাম আই গ্যারান্টি ইনশাল্লাহ। আমার ক্লাস করার পরে আমি তো তোমাকে, এটা কি নতুন, আমি মানে স্টুডেন্টরা করলো যে বাইরের ক্লাস করলে আর কিছু পড়া লাগে না, মুখস্থ হয়ে যায় পড়া, এটা তো হচ্ছে পড়ার বৈশিষ্ট্য। তো সামারি ওইটা দিচ্ছি লাইভ, তাহলে ইনশাল্লাহ। স্যার ChatGPT-র অ্যান্সার আজকে স্যার ভুল করার পর এক্সপ্লেনেশনের জন্য আজ করছিলাম, বলছে এনে ডিটারমিনার, এটার পর বলে নাউন আর অ্যাডভার্ব দুইটাই বলছে। মোল্লা জাহিদুর রহমান ভাইম, শুনে একটা মজার ঘটনা বলি, খুব ইন্টারেস্টিং। ChatGPT যেদিন আসলো, মানে এই যে নতুন, তা আমার হচ্ছে এক ফ্রেন্ড কত দোস্ত তুই এত ইংলিশ ভালো পড়াইস, দেখ তো ChatGPT তোর সাথে পাই কিনা। তা আমি বললাম ঠিক আছে, ওকে আমি 5টা প্রশ্ন দিলাম, যে 5টা প্রশ্ন এগুলো ChatGPT থেকে উত্তর বের করে। বিলিভ মি 5টার একটা উত্তরও দিতে পারেনি, সব উল্টাপাল্টা কাজ। দোস্ত আসলে তো ঠিক আছে, আমি বললাম ও কি জানে ইংলিশ বুঝে হয়, আর যতই বুঝুক ইংলিশ তো আমরা বুঝি যে মূল জিনিসটা আসছে কোন জায়গা থেকে, আর কি হইলে বই থেকে লিখে দিবি আন্দাজে, জিনিসটা তো বোঝা লাগবে। এই জন্য মানে তখনকার ওই জিনিসটা আমার মাথায় আছে, তো এই জন্য আমার মনে হলো যে এগুলা ওই মূর্খ, ওই আরে বাবা কিছু জিনিস বুঝে, সব বুঝে, এরা অত নলেজ হয় নাই, মানুষের সাথে পাবে,
হ্যাঁ কিছু জিনিসের ক্যালকুলেশন তাড়াতাড়ি করতে পারবে যেটা, কিন্তু আসলে একটা জিনিসের ডেপথ বোঝা, ওইটা আল্লাহ বানাইছে এই মেশিন, আর মানুষ বানাইছে ওইটা। জীবনে হবে, জীবনে পাবে না, নিশ্চিত থাকো। স্যার আজকে সমন্বয় নিয়ন্ত্রণটা ভালো করে এক্সাম দেই, আজকে রাতে লাইভ ক্লাস করে কালকে। এই যে কি আবার কি কেটে গেল নাকি? এই যে একটু সুন্দর করে, হ্যাঁ বুঝতেছো আমার কথা? হ্যাঁ তাহলে বুঝতেছো আমি কি বলছি? ওকে স্যার, আমি এক্সপ্লেনেশন চাইছিলাম শুধু জন্য শিওর হওয়ার জন্য জানাইছিলাম স্যার। না কোনো সমস্যা না, ওই জন্য তো আমি বললাম না যে এ নিয়ের পরে যেটা থাকবে সেটা নাও নিয়ে হবে। ওরা বুঝে না তো অনেক কিছু, বুঝে না যে আসলে কি ব্যাপার। গ্রামার তুমি কি একটা গ্রামার যতই গ্রামার করবো হয়তো আর ঠিকটা কোন জায়গায় আসবে ওটা মাথায় আনতে পারবে না, এই জন্য টেনশনের কারণ নেই। হ্যাঁ না ঠিক আছে, ওইটার জন্য বললাম, কোনো সমস্যা নেই মোল্লা জাহিদুর রহমান ভাই, আমি মজা করে বললাম, এটা কোনো সমস্যা নেই। ঠিক আছে স্যার, আজকে সমন্বয় নিয়ন্ত্রণটা ভালো করে এক্সাম দেই, আজকে রাতে লাইভ ক্লাস করে কালকে আরেকটা দিব। হ্যাঁ দাও, কালকে যদি আরেকটা দিতে চাও দাও, কোনো সমস্যা নেই। তো ইনশাল্লাহ প্রত্যেকে ভালো থাকো, কোনো টেনশনের কারণ নেই। আমি তো বলছি যে আমাদের যে কোনো কোর্স আমরা কোর্স চালাবো মানে নাম্বার 1 ছাড়া সেকেন্ড কোনো শব্দ হবে না, এটা ইনশাল্লাহ আমার মনে হয় তোমাদের চলে আসার কথা। এবং জাস্ট রেগুলারিটি মেনটেন করে পড়তে থাকো, দেখবো যে পুরা। স্যার আজকে স্যার সমন্বয় না 11:55 পর্যন্ত, ঠিক আছে, কিন্তু 11:55 মধ্যে শেষ করতে হবে, ঠিক আছে। আমিও ভাত খাইনি, আমিও খাবো, ঠিক আছে। তাহলে থ্যাংক ইউ প্রত্যেকে। আচ্ছা আমি শুধু দাগানো বই পড়ি, দাগানোগুলোই পড়ি। হ্যাঁ দাগানোগুলোই পড়ো, তার সাথে সামারি পড়তেছো, প্র্যাকটিস বুক, কোশ্চেন ব্যাংক, ডাইজেস্ট, এগুলো পড়লে মোর দ্যান এনাফ, লাগবে না, আমি বললাম তো ইনশাআল্লাহ। তা ঠিক আছে, থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থাকো, আসসালামু আলাইকুম।